ঠিক আছে, আজকে যে আমরা পার্টটা করবো তোমরা দেখো, এই যে আমাদের এই যে আইআর পার্টে এটা আমরা হচ্ছে দেখো 15 চ্যাপ্টার। ঠিক আছে, এই চ্যাপ্টারটা হচ্ছে আমরা স্টার্ট করবো। 15 চ্যাপ্টার হচ্ছে চ্যাপ্টার 15। আজকে হচ্ছে ডেট কত? আজকে ডেট হচ্ছে 23 না না কত, 26 তারিখ। ওকে, 26 তারিখ হচ্ছে আজকে। 26/8/2022। ওকে, 26/8/2022। তো আজকে এটা হচ্ছে আমাদের চ্যাপ্টার অপশনাল, অপশন পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড আইআর, অপশন পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড আইআর। চ্যাপ্টার হচ্ছে তোমার 15। চ্যাপ্টার 15। চ্যাপ্টার 15-এ আমাদের চ্যাপ্টার নাম কি তোমার? ডেভেলপিং কান্ট্রিজ। ঠিক আছে, DEVELOPLING, ডেভেলপিং কান্ট্রিজ, COUNTRIES, মানে কি উন্নয়নশীল দেশ। এটা হচ্ছে আমাদের চ্যাপ্টার। ঠিক আছে, মানে হচ্ছে তোমার উন্নয়নশীল দেশ আমাদের যে পার্টটা রয়েছে। এইবার এখান থেকে হচ্ছে আমরা স্টার্ট করবো। ঠিক আছে, ডেভেলপিং কান্ট্রিজ মানে হচ্ছে তোমার উন্নয়নশীল দেশ। সেই হিসাবে ওটাই বারবার মুছতে হচ্ছিল, তো এটা মোটামুটি অনেকক্ষণ জায়গা থাকবে। রাস্তা দিয়ে কাদা লেগেছে। তো চ্যাপ্টার তুমি বের করেছো শুভজিৎ? তারপর আমরা স্টার্ট করি তাহলে। চ্যাপ্টার 15। ঠিক আছে, দেখো 15 চ্যাপ্টার তোমার রয়েছে এটা। বের করলে বলো, তারপর আমি স্টার্ট করবো। ওকে ওকে, হ্যাঁ, চ্যাপ্টার 15টা স্টার্ট, আমরা স্টার্ট করবো তাহলে সেই হিসাবে। ফার্স্টে দেখো উন্নয়নশীল দেশ। দেখো ওয়েস্টার্ন ওয়ার্ল্ড থেকে হচ্ছে তোমার বেসিক্যালি সারা পৃথিবীকে 3টে স্টাইলে ভাগ করেছে। ঠিক আছে, উন্নত দেশ, ঠিক আছে, আর উন্নয়নশীল দেশ, আর হচ্ছে তোমার অনুন্নত দেশ। ঠিক আছে, তো উন্নত দেশ কোনগুলো বোঝাচ্ছে? উন্নত দেশ বলতে তোমার বেসিক্যালি সেই হিসাবে তুমি আবার একদিক দিয়ে বলতে পারো যে ক্যাপিটালিস্ট কান্ট্রি। ঠিক আছে, আবার কিছু পয়েন্ট দেওয়া হচ্ছে তোমার যে যেখানে তাদের মাথা পিছু আয় প্রচুর। ঠিক আছে, মানে খুবই বেশি। ঠিক আছে, নেক্সট হচ্ছে তোমার পুঁজিবাদী রাষ্ট্র, যেটা বললাম ক্যাপিটালিস্ট কান্ট্রি। তারপর ডেমোক্রেটিক ভ্যালু আছে। এই টাইপের জিনিসগুলোকে তোমার কিন্তু প্রেফার করে এরা। মেইনলি তোমার এখানে ফোকাস করা হয় উন্নত দেশগুলোতে। তোমার উন্নত দেশ কাকে? যাদের মাথা পিছু আয় একটা নির্দিষ্ট লেভেল দিয়ে দেয়, তার উপরে থাকে। ঠিক আছে, সেটাকে হচ্ছে তোমার উন্নত দেশ বলে। আর উন্নয়নশীল দেশ হচ্ছে তার থেকে নিচে। আর অনুন্নত দেশ তো মানে বুঝতে পারছো খুবই বাজে অবস্থা সেখানে, মানে মাথা পিছু আয় খুবই কম, বা অন্যান্য বিভিন্ন যে সকল অল ইন্ডিয়া টাইপের যেগুলো মানে অল ওয়ার্ল্ড মানে সারা পৃথিবী জুড়ে যে সকল র্যাঙ্কিং আছে, সেসব র্যাঙ্কিং এ যারা খুবই পেছনের দিকে রয়েছে, তো সেইগুলোকে কিন্তু এর আন্ডারে আসে, মানে তাদের নাম্বার মানে এই যে লিস্টের মধ্যে আসে। ঠিক আছে, উন্নয়নশীল দেশে। তো তুমি একটু পেজটা দেখো 182, এইখানে কিন্তু তুমি এক্স্যাক্টলি পেয়ে যাবে যে এখানে কি কি জিনিসগুলো বলছে। তোমার এই যে উন্নয়নশীল দেশ, ডেভেলপিং কান্ট্রিজ গুলো কি কি এখানে রয়েছে। ডেভেলপিং কান্ট্রিজ বলতে জেনারেলি আমরা দেখেছি যে আগে আগে যারা এই সকল মানে বিভিন্ন ধরনের কলোনি ছিল যাদের। ঠিক আছে, মানে যে সকল, সোজা কথায় যে সকল দেশগুলো আগে কারো আন্ডারে ছিল এবং রিসেন্টলি স্বাধীনতা প্রাপ্ত হয়েছে, তো তারপরে তাদের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ, কারণ ডাকাতি করে তো সবই নিয়ে গেছে যা যা ছিল। ঠিক আছে, যেরকম ফ্রান্স, ইউকে, ঠিক আছে, ইউএসএ, এই সকল কান্ট্রি গুলো কিন্তু কন্টিনিউয়াসলি শুষে শুষে সব নিয়ে গেছে যে সকল ছিল। আমাদের দেশ থেকে যেরকম লিখিত যে সকল সম্পত্তি আমরা দেখতে পারি, ঠিক আছে, বাগুলো আমরা যেটা অরিজিনাল জানি, তো সেটাতে $45 ট্রিলিয়ন মতো সম্পত্তি পুরোপুরি এখান থেকে ডাকাতি করে নিয়ে গেছে। কারা? ব্রিটিশরা, ভারত থেকে। ঠিক আছে, $45 ট্রিলিয়ন। আমাদের এখন ইকোনমি কত? $3 ট্রিলিয়ন। বুঝতে পারছো কোথায় $3 ট্রিলিয়ন, কোথায় $45 ট্রিলিয়ন? এই টাইপের জিনিস হচ্ছে ডাকাতি করে নিয়ে গেছে। তো তার জন্য অক্সফোর্ড ইউনিভার্সিটিতে তোমার কিন্তু হিন্দি ওয়ার্ড লুট, সেই লুটটাও কিন্তু ব্রিটিশ ডিকশনারিতে আছে। ঠিক আছে, এই পরিমাণে এরা ডাকাতি করেছে। তো এই যে জিনিসগুলো দেখো, দরিদ্র উন্নয়নশীল দেশগুলো ছিল এরা, তাদেরকে এখানে বোঝানো হচ্ছে তাদের যে কি কি টার্মস এন্ড কন্ডিশন, মানে তারা চরম অর্থনৈতিক অবস্থা খারাপ সেই সকল দেশগুলোর, এবং কিভাবে অর্থনৈতিক অবস্থা ভালো করতে পারে সেই হিসাবে তারা আস্তে আস্তে কাজ করেছে। সেই জিনিসগুলোর উপর বেসিক্যালি এখানে ফোকাস করা হয়েছে। ঠিক আছে, যে কোন কোন জিনিসগুলো এখানে বেশি দেখা হবে। তারপরে তারা এই যে যে উন্নয়নশীল দেশগুলো, এরা অবস্থা তো এমনি খুব খারাপ, তারা স্বয়ং সম্পূর্ণ কি করে হতে পারে তার জন্য তারা অলরেডি কাজ করছে। কি করে তারা কন্টিনিউয়াসলি তাদের যে মাথাপিছু আয় বাড়াতে পারে, বা সাধারণ লোকদের যে মৌলিক চাহিদাগুলো আছে সেই মৌলিক চাহিদাগুলো তারা পূরণ করতে পারে। এই জিনিসগুলো দেখা হচ্ছে তাদের মেইন কনসেপ্টের আন্ডারে পড়ে, বা মেইন টপিকের মধ্যে এই জিনিসগুলো তাদের পড়ে। ঠিক আছে,
এরা হচ্ছে তোমার বর্ণ বৈষম্যবাদ এবং বর্ণবিদ্বেষী আচরণের বিরুদ্ধে তোমার এরা কাজ করতে থাকে। এই যে যে মেইন মেইন পয়েন্ট গুলো বলছি না, এই জিনিসগুলো তোমার খেয়াল রাখতে হবে যে উন্নয়নশীল দেশ যখনই আমরা শুনবো তো তখনই কিন্তু এই জিনিসগুলো তোমার কন্টিনিউয়াসলি মাথায় আনা দরকার। চমকে পেছনে, ঠিক আছে? তো তাহলে সেই হিসাবে তুমি কিন্তু বুঝতে পারবে টু দা পয়েন্টে যে উন্নয়নশীল দেশ বলতে কাদের এখানে বোঝানো হচ্ছে। ওকে, তো উন্নয়নশীল দেশে তোমার এই যে বিভিন্ন এখানে দেখো লিস্ট গুলো করা রয়েছে, তুমি লিস্ট গুলো দেখলে তুমি কিন্তু বুঝতে পারবে যে এদের কি কি প্রবলেম রয়েছে। ঠিক আছে, এখানে ফার্স্টে তোমার ভাগ করে দেওয়া রয়েছে যে জেনারেল প্রবলেম। জেনারেল প্রবলেম গুলো কি, মানে সাধারণ কি কি সমস্যা আছে। তারপর হচ্ছে তোমাদের এখানে ইকোনমিক্যাল প্রবলেম, ইকোনমিক্যাল প্রবলেম। নেক্সট হচ্ছে তোমার পলিটিক্যাল প্রবলেম, সোশিওলজিক্যাল প্রবলেম, পলিটিক্যাল প্রবলেম, সোশিওলজিক্যাল প্রবলেম, এসওসিআইও, সোশিওলজিক্যাল প্রবলেম। তো দেখো সোশিওলজি কথা যখন আসলো শুভজিৎ, তুমি আমাদের চ্যানেলে দেখবে আমি সোশিওলজির যে এনসিআরটি আছে, এনসিআরটি বই, ওই বই ধরে ধরে হচ্ছে আমরা চ্যাপ্টার ধরে ধরে ফুল বাংলাতে ডিটেলসে নিয়ে আসছি। ঠিক আছে, ফার্স্ট চ্যাপ্টার অলরেডি এসছে এবং সেকেন্ড চ্যাপ্টারও আসছে, আজকে চলে আসবে। তো ওই ভিডিও দেখো, তাহলে বুঝতে সুবিধা হবে পুরো। মানে এনসিআরটি যে ক্লাস 12 এর বই সোশিওলজি, যেটা আমাদের ইন্ডিয়ান সোসাইটি যে পার্ট আছে জিএসএ, সেখানে কাজে লাগবে প্রিপারেশনের জন্য। তো তোমাদের সুবিধার জন্য ফুল বাংলাতে পুরো চ্যাপ্টার ধরে আমরা কিন্তু নিয়ে আসছি, পুরো টপিক ধরে ধরে ডিটেলসে। ঠিক আছে, এনসিআরটি তো আমাদের এই তো চ্যানেলে তুমি পেয়ে যাবে, দেখে নিও। তাহলে সুবিধা হবে, তোমার ইন্ডিয়ান সোসাইটি যে পার্ট আছে না আমাদের সিএসসি সিলেবাসে, সেটা করতে কিন্তু সুবিধা হবে। ঠিক আছে, সোশিও ইন্ডিয়ান সোসাইটি যে পার্ট আছে, কারণ ওটা ব্যাকগ্রাউন্ডে হচ্ছে তোমার এনসিআরটি থেকে টু দা পয়েন্টে আসবে। ওকে, ঠিক আছে, ওটা দেখে নিও। চ্যাপ্টার ধরে ধরে আমরা পড়ছি, ফার্স্ট চ্যাপ্টার অলরেডি কালকে চলে এসছে, যদি না দেখেও থাকো দেখে নিও, বুঝতে তাহলে তোমার সেই হিসেবে সুবিধা হবে টু দা পয়েন্টে। আচ্ছা, এগুলো দেখা যাচ্ছে তো না? কারণ যেহেতু আমি আজকে বড় মানে বোর্ড আজকে ফার্স্ট টাইম ইউজ করছি তো। হ্যাঁ, ক্লিয়ার, ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে। নিজের সামনে সামনে দেখলে মনে হচ্ছে যে দেখা যাচ্ছে কিনা তাও। ঠিক আছে, আরেকটা যে জিনিসটা দেখলাম অ্যাপে যখন আমি এখানে আমাদের ক্লাসগুলো নিচ্ছি তখন যেটা ভিডিওটা হচ্ছে, আর আমি নিজে যখন ধরো সামনে ক্যামেরা দিয়ে যখন আমি ভিডিও করে এ করা হচ্ছে তখন কোয়ালিটিটা অনেক ভালো আসছে, অ্যাপে কোয়ালিটিটা ফেটে ফেটে যাচ্ছে, সুবিধা হচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ ওই জন্যই বেসিক্যালি নাও, বুঝতে পেরেছো? না হলে আমি যে ছোট বোর্ডটা নিয়েছিলাম, তো ছোট বোর্ডটায় মানে এক লাইন লেখা পড়ে বা কয়েক লাইন লেখার মধ্যে আগে থেকেই শেষ হয়ে যাচ্ছিল। তো তার জন্য বেসিক্যালি এই, যাতে তোমাদের সুবিধা হয় তার জন্য বেসিক্যালি বড় বোর্ডটা নিলাম, যাতে সেই হিসাবে টু দা পয়েন্ট। আরেকটা দেখাচ্ছিল, এটা হচ্ছে তোমার হ্যাঁ 3 ফুট বাই 2.5 ফুট বোধ হয়, না আরো বেশি বোধ হয়। আরেকটা দেখাচ্ছিল 4 ফুট বাই আরো বড়, সেটা বহু বড় হয়ে যাচ্ছে, ওটা তার জন্য আর নিয়ে নিই আমি। এটাই নিলাম, এটাই মনে হয় স্ট্যান্ডার্ড সাইজ, স্ট্যান্ডার্ড সাইজে তোমার মোটামুটি দেখতে সেই হিসাবে সুবিধা হবে। ঠিক আছে, আর তারপরে তো এখানে রিং লাইট যেহেতু আছে, এই রিং লাইট হচ্ছে মোবাইল রেখে তারপর হচ্ছে করানো। ওকে, তো চলো তারপরে দেখো এই যে যে মেইন পয়েন্ট গুলো কি, জেনারেল প্রবলেম মানে কি, ডেভেলপিং কান্ট্রিজের সাধারণ সমস্যা কি কি আছে। এটা ঠিক আছে, ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা, তো জেনারেল প্রবলেম মানে কি, সাধারণ কি কি সমস্যা রয়েছে এই ডেভেলপিং কান্ট্রিজ মানে উন্নয়নশীল দেশে। নেক্সট হচ্ছে কি ইকোনমিক্যাল প্রবলেম, মানে কি অর্থনৈতিক কি কি প্রবলেম রয়েছে এখানে। নেক্সট হচ্ছে পলিটিক্যাল প্রবলেম, মানে পলিটিক্যাল প্রবলেম মানে কি, পলিটিক্যাল প্রবলেম মানে হচ্ছে তোমার রাজনৈতিক কি কি এখানে সমস্যা রয়েছে। ঠিক আছে, এইভাবে দেখি। তারপরে হচ্ছে তোমার দেশের হচ্ছে সোশিওলজিক্যাল প্রবলেম, সোশিওলজিক্যাল প্রবলেম মানে কি সমাজতাত্ত্বিক যে সকল প্রবলেম রয়েছে, মানে এই যে যে উন্নয়নশীল দেশগুলোতে বিভিন্ন টাইপের খালি প্রবলেম আর প্রবলেম। ঠিক আছে, তার কারণ কি, ওই যে ডাকাতি করে সব নিয়ে গেছে এদের দেশের কলোনি। ঠিক আছে, যেটা যখন ইউএসএ যখন ইউএসএর এখন কি পলিসি, যদি তোমার দেশের মাটির নিচে খনিজ পদার্থ বা ক্রুড অয়েল থাকে তাহলে তোমার ডেমোক্রেসি দরকার। ঠিক আছে, যদি না থাকে তোমার ডেমোক্রেসির কোনো দরকার নেই। তাহলে তোমার ডেমোক্রেসি দরকার, তোমার ডেমোক্রেসি দরকার, তাহলে সেই ডেমোক্রেসি দরকার জন্য কি করতে হবে, তাদের অ্যাটাক করো এবং সাথে সাথে সরকার ব্যবস্থা ভেঙে দাও, এবং তারপরে সুন্দর করে দিনে দুপুরে ডাকাতি করে ওই তেলগুলো নিয়ে আসো, যেটা ইরাকে করছে। আফগানিস্তানও কিছু করে তো পারলো না 20 বছর ধরে, কিছু করে 20 বছর ধরে একটা জায়গায় $4 ট্রিলিয়ন খরচা করেও কিছুই করতে পারলো না। যাই হোক, ইরাকেও সেটা তাই করছে। আর যখন যে দেশে অ্যাটাক করে ইউএস এর পলিসি হচ্ছে তাই, তোমার দেশে যদি প্রাকৃতিক সম্পদ থাকে তাহলে তোমার ডেমোক্রেসি দরকার। আর ডেমোক্রেসি দরকার মানে আমি সব ধরে ধরে ট্যাঙ্কারে করে বা লরিতে করে 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 সব নিয়ে আসবো। ঠিক আছে, এই হচ্ছে ইউএস এর পলিসি।
যেটা এখন চায়না ধরেছে এখন নতুন করে, ঠিক আছে। কারণ জো বাইডেন যেদিকেই যাচ্ছে সেদিকে খালি মাইনাস হচ্ছে ওদের অবস্থা। আচ্ছা, অপশনাল ফ্রাইডে এটা এরা কেউই আর আসছে না, যাই হোক, ঠিক আছে। আমি তো লিঙ্ক সবাইকে পাঠিয়ে দিয়েছি, তো জয়েন না করলে কিছু করার নেই। আচ্ছা, কি বলছে, প্রমোশন হলে কি ক্যাডার চেঞ্জ হয়? না না, প্রমোশন হলে ক্যাডার চেঞ্জ হবে কেন? প্রমোশন হলে প্রমোশন হবে, যদি ক্যাডার চেঞ্জ করে সেটা আলাদা করে করবে। ওকে, তো এই বছর তোমার অর্থনৈতিক সমস্যাগুলো দেখো। অর্থনৈতিক সমস্যার মধ্যে রয়েছে তোমার জেনারেলি অর্থনৈতিক সমস্যা এখানে মেন মেন জিনিসগুলো আমরা দেখতে পাই যে মাথাপিছু আয় এই সকল উন্নয়নশীল দেশের খুবই কম, ঠিক আছে। তারপরে তোমার এই যে সকল উন্নয়নশীল দেশ আছে মাথাপিছু আয় কেমন, কি করে ডিপেন্ড করা হয়, মানে প্রত্যেকটা লোক সারা বছরে কি পরিমাণে আয় করে, গড় আয়। সোজা কথায় দেখো, সিম্পল হইতে যদি বুঝো তাহলে গড় আয় কত, তার যেরকম দেখো আমাদের দেশে এখন $2000 না, আমাদের দেশে মানুষের গড় আয় বাৎসরিক, তো মানে বুঝতে পারছো। আর সেখানে বাংলাদেশের মতো এইটুকু একটা দেশ, 1,47,570 বর্গ কিলোমিটার, এইটুকু একটা ছোট্ট দেশ, তাদের গড়ায় আমাদের বেশি, মানে আমাদের থেকে বেশি। তো এইটার হওয়ার কারণ কি, আমাদের তো এত বড় জিডিপি, এত বড় কান্ট্রি আমাদের, তো বা এত বিশাল বড় ইকোনমি, তো আমাদের যেহেতু এক্সেসিভ লোক 145 কোটি লোক, তো তুমি যদি ইকোনমি দিয়ে ভাগ করো তাহলে কি অবস্থায় আসে। আর তার জন্য ধনী আর গরিবের মধ্যে ব্যবধান এত এক্সেসিভ বেশি আমাদের দেশে, ঠিক আছে, ধনী আর গরিবের মধ্যে ব্যবধানটা। তো সেই ব্যাপারটা কিন্তু এখানে রয়েছে। তো এই জিনিসগুলো কিন্তু তুমি ইকোনমিক্যাল প্রবলেমের মধ্যে আসছে। পলিটিক্যাল প্রবলেমের মধ্যে আমরা দেখো যে জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি, যে সামরিক অভ্যুত্থান হচ্ছে বেসিক্যালি বিভিন্ন জায়গাতে, সেগুলোতে প্রবলেম হচ্ছে। এবং বিভিন্ন যে সকল উন্নয়নশীল দেশ আছে একে অন্যের সাথে মারামারি কন্টিনিউয়াসলি চলতেই থাকে, এবং তার ফলে তারা নির্দিষ্টভাবে কিন্তু তাদের এরিয়ার উন্নতির জন্য কাজ করতে পারে না। যেরকম দেখো কি হচ্ছে আমাদের পাকিস্তান, বাংলাদেশ, ভারত সব একই জিনিস ছিল, কিন্তু এই পাকিস্তানের সাথে আমাদের যেহেতু ভালো রিলেশন নেই, তারা ভালো রিলেশনও করে না কন্টিনিউয়াসলি, তার জন্য আমাদের এই এলাকায় একই সব আমাদের দেখতে চেহারা, একই সংস্কৃতি আমাদের রয়েছে, একই কালচার রয়েছে বা পরবর্তী আগে, কিন্তু তারপরেও দুজনের মধ্যে শত্রুতা এতই বেশি যে আমাদের এই রিজনের উন্নতিও হয় না। আর উন্নতি না হওয়ার পেছনে কলকাঠি কারা নাড়ে, বাইরের থেকে লোকেরা, ঠিক আছে। সোশ্যাল মিডিয়া তারা কন্ট্রোল করে, বিভিন্ন ধরনের নিউজ সেগুলো ছড়ানো হয় যাতে এরা ইউনাইটেড না হতে পারে। কারণ তারা, আমরা যদি ইউনাইটেড হই তাহলে তাদের যে পলিসি আছে বা তাদের সুপ্রিমেসি কমে যাবে, ঠিক আছে। তো এই জন্য কিন্তু পেছনে রেখে থাকে এগুলো, এই জিনিসগুলো, বুঝতে পেরেছো। তো এইগুলো হচ্ছে তোমার তোমার রাজনৈতিক কারণের মধ্যে এখানে রয়েছে। আর জেনারেলি যেটা দেখা যায়, যে সকল দেশে তোমার ডেমোক্রেটিক থাকে, ডেমোক্রেটিক মানে গণতান্ত্রিক দেশ, রাষ্ট্র ব্যবস্থা থাকে, তো সেই সব জায়গাতে তোমার আস্তে আস্তে ইকোনমি উপরের দিকে উঠতে দ্রুত সুবিধা হয়, ঠিক আছে। কারণ কোথাও কোনো যদি সরকার খারাপ কাজ করে বা ঠিকঠাক কাজ করলো না, সাথে সাথে ভোটের মাধ্যমে কিন্তু ডাউন করে দেয় সেখানকার লোকেরা, ঠিক আছে। কিন্তু যখনই সেটা ডেমোক্রেসি হয় না, তো তখন তো আর সেই সিস্টেম নেওয়ার আর কোনো প্রবলেম, মানে সেটা করতেই পারে না কেউ, ঠিক আছে। তো সেই ব্যাপারটা কিন্তু এখানে রয়েছে। তো এই জিনিসগুলো কিন্তু খুবই এখানে খেয়াল রাখতে হবে, যে 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 ব্যাপারটা এখানে রয়েছে। তো এগুলো কিন্তু তোমার রাজনৈতিক সমস্যা গেল। নেক্সট আসছে সোশিওলজিক্যাল প্রবলেম। তো দেখো সামাজিক ভাবে কিন্তু বিভিন্ন ভাবে সমস্যা হয় তখন। সোশিওলজিক্যাল দেখো, বিভিন্ন ভাগে আমাদের তো বিভক্ত সমাজ, খালি রিলিজিয়নের মধ্যে মারাত্মক ভাবে বিভক্ত। হিন্দুদের মধ্যে মানে সনাতন ধর্মাবলম্বী যারা আছে, হিন্দু টার্মটা তো পরবর্তীতে আসা, হিন্দু বলে কিছু সেই হিসেবে হয় না, হিন্দু বলে রিলিজিয়ন নেই, এটা হচ্ছে তোমার জেনারেলি ওয়ে অফ লাইফ, ঠিক আছে। তো সেই ব্যাপারটা যেটা রয়েছে, তো এইখানে, কারণ এই শব্দটা পরবর্তীতে, যেটা আমাদের এটা হচ্ছে তোমার সনাতন ধর্ম, তো সনাতন ধর্মের মধ্যে প্রচুর আবার কিন্তু ডিভিশন যেগুলো রয়েছে সিস্টেমেটিক ওয়েতে, সেগুলো পরবর্তীতে বিভিন্ন সময় যারা এসছে পাওয়ারে, তো তারাও সিস্টেমেটিক ওয়েতে কিন্তু পরবর্তী বৈদিক যুগে কিন্তু চেঞ্জ করেছিল, যেটা কিন্তু আমরা হিস্ট্রিতে পড়েছি কি করে চেঞ্জ হয়েছে, মনে আছে? হিস্ট্রি আমরা যখন পড়েছিলাম, হিস্ট্রি পার্টে তুমি কালচারাল পার্টটা বা তোমার এনশিয়েন্ট পার্টটা আমরা যখন পড়েছি, মনে আছে শুভজিৎ? যে কি করে তোমার এই যে কাস্ট ডিভাইডেশনটা প্রমিনেন্ট হচ্ছিল, মানে ব্রাহ্মণরা কি করে পাওয়ার নিজেদের মধ্যে করাপ্ট করার জন্য, মানে কন্ট্রোল করার জন্য কিভাবে সিস্টেমেটিক্যালি এই যে কাস্টিজমটা নিজেদের মতো করে চালিয়েছিল, বা সোসাইটিতে এভাবে দিয়ে দিয়েছিল। তারপরে ওই যে নতুন নতুন ধর্মের উৎপত্তি হলো, ঠিক আছে। তো সেভাবে তো ডিভিশন গুলো চলে এসেছে। তারপরে পরবর্তীতে খালি সনাতন ধর্ম বলো না, প্রত্যেকটা ধর্মতেও কিন্তু রয়েছে। মুসলিমদের মধ্যে যে কাস্টিজম হচ্ছে সেটা আরো ডেঞ্জারাস, ঠিক আছে। যেটা তুমি পাকিস্তানের দিকে তুমি তাকালেও বুঝতে পারবে। কালকেও আমি দেখলাম যারা আশরাফি গোষ্ঠী আছে, আহমদিয়া, আহমদিয়া গোষ্ঠীর যাদের কবর হয়, সেই কবর ধরে ধরে ভেঙে ফেলছে। মানে কবরে ওই যে স্তম্ভ দেয় না, মানে ধরো কেউ মারা গেছে, মারা গেলে তার ব্যাকগ্রাউন্ড দেয়, যে জন্ম কবে, মৃত্যু কবে, কোথায় বাড়ি, ওই যে ফলক দেয় না, ওই ধরে ধরে সব ভেঙে ফেলছে, কারণ তারা আহমদিয়া মুসলিম বলে। মানে আহমদিয়া মুসলিমদের করা হচ্ছে তোমার, মানে পাকিস্তান দেখা হয় আহ মানে মানুষের থেকে নিকৃষ্ট, পশু পাখির থেকে নিষ্কৃষ্ট, ঠিক আছে, সেই হিসেবে দেখা হয়। তো মানে এখানে হায়ারার্কি আর কাস্টিজম কারো কত ডেঞ্জারাস, ঠিক আছে। তো সেই হিসাবে দেখো, আমি রিলিজন ওয়াইজ দেখাচ্ছি যে কোন কোন ভাবে আমাদের কাস্টিজম গুলো সেই হিসাবে এগিয়ে এসছে।
তো সেটা যে শুধুমাত্র সনাতন ধর্মে আছে তা না, অন্যান্য রিলিজনের মধ্যেও রয়েছে, কিন্তু বিভিন্ন ভাগে ভাগ রয়েছে। ঠিক আছে, তো সেই জিনিসটা খেয়াল রাখা দরকার তোমার। তো এইভাবে কনসেপচুয়াল তোমার কিন্তু এই যে সোশিয়োলজিক্যাল প্রবলেম এই জিনিসগুলো আসছে। তো ইন্টারন্যাশনাল, এরপরে তখন দেখো যে এই জিনিসটা আসছে ইন্টারন্যাশনাল পলিটিক্স ইন ডেভেলপিং ওয়ার্ল্ড, আইআর ইন ডেভেলপিং ওয়ার্ল্ড। ডেভেলপিং মানে হচ্ছে তোমার উন্নয়নশীল দেশে কি করে এটা কাজ হচ্ছে, ডেভেলপিং ওয়ার্ল্ড মানে উন্নয়নশীল দেশে তোমার আন্তর্জাতিক সম্পর্ক, আন্তর্জাতিক সম্পর্ক কিভাবে আসছে। তো যেটা দেখো এখানে বলা হচ্ছে যে ঠান্ডা যুদ্ধের পর কিন্তু হিউজ চেঞ্জ আসছে। ঠান্ডা যুদ্ধ মানে হচ্ছে তোমার কোল্ড ওয়ার, কোল্ড ওয়ারের পর মারাত্মকভাবে সবকিছু চেঞ্জ হয়ে যাচ্ছে। উম, আচ্ছা, আর এটা কি আমি অপশনাল ফ্রাইডে, এখানে তো আমি সবাইকে লিঙ্ক পাঠিয়েছি, তারপরে এরা কেউই জয়েন করছে না কেন, যাই হোক টাইম এখনো হয়ে গেল, এখনো কেউ এরা সেই হিসাবে জয়েন করছে না। আচ্ছা, আমি লিস্ট কি পাঠিয়েছি একটু, তাও একটু দেখে নিই। আচ্ছা, আমি গ্রুপে লিঙ্ক পাঠিয়েছি না শুভজিৎ, যে আমাদের অপশনাল গ্রুপ আছে? হ্যাঁ, ওকে ওকে, তাহলে ঠিক আছে, বেশ, তাহলে ঠিক আছে, তাহলে আর কোনো প্রবলেম নেই। আমার সেটা খেয়াল আসছিল না যে আমি পাঠিয়েছি কিনা। ওকে, তো তারপর দেখো যেই জিনিসটা রয়েছে তোমার বিশ্ব অর্থনৈতিক, মানে যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে যেটা আমরা দেখতে পেয়েছি যে সারা পৃথিবী কিন্তু সেইভাবে লিঙ্ক সেন্ড করা আছে। বেশ বেশ, ঠিক আছে, ওকে ওকে, ঠিক আছে, কিছু করতে হবে না, ঠিক আছে, লিঙ্ক সেন্ড করা আছে মানে ঠিক আছে, আমি ওটাই খেয়াল আসছিল না যে আমি পাঠিয়েছি কিনা। ঠিক আছে, তো তোমার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর দেখো সারা পৃথিবী জুড়ে কিন্তু দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে, ক্যাপিটালিস্ট আর হচ্ছে তোমার কমিউনিস্ট। ঠিক আছে, মানে তোমার এখানে যে ধারণা রয়েছে, তো সারা পৃথিবী জুড়ে ওই যে ইউএসএ কি করে আবির্ভাব হলো, মানে খুবই পাওয়ারফুল রাষ্ট্র হিসেবে, যেটা আমরা কিন্তু আগেও ডিসকাস হয়েছি ওই যে মানে হিস্ট্রি ক্লাসে। ঠিক আছে, মানে তোমার যখন ওয়ার্ল্ড হিস্ট্রি ক্লাসে যেটা বলেছিলাম যে হোয়াই দাদা হোয়াই দিস ইজ বিজনেস, তো সেটা কি করে ইউএসএ দুই পার্টিকেই কিন্তু সব ধরনের আর্মস অ্যামিউনিশন বিক্রি করেছে, খালি এই পাশ থেকেও যারা ইটালি, তারপরে হচ্ছে ইটালি, তারপরে হচ্ছে তোমার জার্মানি। ঠিক আছে, এই সকল দেশগুলোকেও দিয়েছে, আবার এই পাশে যারা রয়েছে ব্রিটেন, ঠিক আছে, এদেরকেও সবাইকে দিয়েছে, মানে দুই দিক দিয়ে খালি পয়সা কামিয়েছে। ওরা ওদের ইকোনমি ধ্বংস হয়েছে যেই টাইমে, আর এ হচ্ছে তোমার কয়েক গুণ সেই হিসাবে বেড়েছে। ঠিক আছে, তো তারপরে প্রচুর পরিমাণে তাদের টাকা চলে আসছে। তুমি খালি গোল্ড রিজার্ভ কিভাবে চেঞ্জ হয়েছে তুমি সেটা একটু ইউএসএ দেখলে বুঝতে পারবে। ঠিক আছে, ওই টাইমে তারপরে কিন্তু সবকিছুর হেডকোয়ার্টার, সবকিছু ফিনান্সিয়াল ইনস্টিটিউশন তখন ইউএসএ নেয়। আর কোনো কারোর কিছু বলারও ছিল না, কারণ তারা এরকম বলবে ইকোনমিক্যাল পজিশন তাদের ছিল না। তো এইভাবে হচ্ছে তোমার ইউএসএ উপরে উত্থান হয়েছে, আর তারপরে সেই হিসাবে সোভিয়েত ইউনিয়ন তোমার সেই হিসাবে সারা পৃথিবীর মধ্যে সবথেকে তোমার বড় কান্ট্রি ছিল তোমার আয়তনে, আর ইকোনমিক্যালি তখন খুব পাওয়ারফুল ছিল। তো সেভাবে ডিভাইডেশন শুরু হয়, আর তারপরে পুরো ব্লক শুরু হয়, যে দুটো ব্লক, যে তুমি আমার দলে আছো না ওর দলে আছো, আমার দলে মানে ক্যাপিটালিস্ট কান্ট্রি, আর ওর দলে যদি যাও কমিউনিস্ট কান্ট্রি। তো সেই হিসাবে কিন্তু কে তো কার দলে কত বেশি লোক নিতে পারে, তো সেই সিস্টেমেটিক ওয়েতে কিন্তু এগোনো শুরু হয়। আর তারপর যেহেতু সব ছোট ছোট দেশ নতুন নতুন স্বাধীন হয়েছে, তাদের কিছু বলার নেই। ঠিক আছে, যা কেউ বলবে সেই হিসাবে এগিয়েছে। তো এই জিনিসগুলো কিন্তু আমরা পরপর দেখেছি। ঠিক আছে, তো এই জিনিসগুলো নিয়ে দেখো পরপর এখানে রয়েছে যে পয়েন্ট টু পয়েন্ট, এখানে তোমার 15-16খানা পয়েন্ট রয়েছে। ঠিক আছে, তো এখানে মেইন জিনিসগুলো কি কি বলছে দেখো, আমি কোর আইডিয়াটা বলছি যে এখানে যে সকল উন্নয়নশীল দেশগুলো আছে, এদের মধ্যে কিন্তু সব থেকে মেইন প্রবলেম হচ্ছে এরা সবে সবে ছাড়া পেয়েছে। ঠিক আছে, মানে সবে ডাকাতি ফাকাতি শেষ করে লোকজন যেগুলো যা বাকি ছিল ফেলে দিয়ে চলে গেছে। যেরকম দেখো, সেটা আমি কেন বলছি, ব্রিটিশরা যখন আমাদের দেশে আসার আগে, তো আমাদের ওয়ার্ল্ড জিডিপি 28% to 30% ওয়ার্ল্ড জিডিপি ছিল হচ্ছে আমাদের, সারা ওয়ার্ল্ড জিডিপির ভারতের অবস্থান ছিল হচ্ছে টোটাল 28 থেকে 30% ছিল ইন্ডিয়ার জিডিপি। ঠিক আছে, মানে সারা পৃথিবীর জিডিপির মধ্যে ওয়ার্ল্ড জিডিপির 28% থেকে 30% ছিল ইন্ডিয়ার আন্ডারে। এরা যখন কমে যায় লেস দেন 2% চলে আসছে। ঠিক আছে, বা লেস দেন 2%, বা অনেক জায়গায় তুমি 3 to 4% দেখানো হয়। তাহলে ভাবো 30% থেকে 4% নেমে এসছে, মানে কোন ভাবে কোন স্টাইলে কি কিভাবে ডাকাতি হয়েছে। ঠিক আছে, তো সেই হিসাবে ইকোনমিক্যালি, সোশ্যালি, পলিটিক্যালি একদম খুবই বাজে অবস্থা হচ্ছিল আমাদের সেই হিসাবে তখনকার সময়। তো এই যে যে ফাঁকা স্থান হচ্ছে, তো সেই জায়গাতে আমরা তখন কিন্তু আর কোনো দলে কিন্তু আমরা সেই হিসাবে ঢুকিনি। তারপরে কিন্তু পরবর্তীতে নন অ্যালাইন মুভমেন্ট আমরা সেই হিসাবে জয়েন করেছিল, তুমি জানো। ঠিক আছে, মানে NAM ন্যাম বলে থাকি, মানে জোট নিরপেক্ষ আন্দোলনে সেই সময় কিন্তু তখনকার সময় যারা পলিটিক্যাল লিডাররা ছিল তখন তারা ভেবেছিল যে ওইভাবে যাওয়া দরকার, কিন্তু আসলে সেটা একদম ঠিক কারেকশনে ছিল, কারণ আমরা কোনো পার্টির দিকে যেতে চাইনি। কারণ এমনি আমাদের কিছু নেই, যা ছিল সব ডাকাতি করে নিয়ে গেছে। এখন যদি কোনো পার্টি ফরে আমরা যাই, তাহলে অন্যজন সেটা দেখে যাবে, তো তার ফলশ্রুতিতে এমনি কিছু নেই, তারপরে যদি আরো এগেনস্ট স্টেপ নেওয়া হয় তাহলে অবস্থা খারাপ। তো এই জিনিসগুলোই কিন্তু এখানে তোমার টু দা পয়েন্টে তারা ফলো করেছিল, বা এই কারণে কিন্তু আমরা চেঞ্জ গুলো আমরা পরপর দেখেছি। ঠিক আছে, কারণ
উন্নয়নশীল দেশগুলোতে তাদের তো ইকোনমিক্যালি পাওয়ার নেই, ঠিক আছে, আর সেই সব উন্নত না মাথাপিছু আয় নেই, তো তার জন্য খুবই শান্তভাবে শান্তশিষ্টভাবে হচ্ছে তাদের কাজ করতে হবে, এবং এখনো কিন্তু তাই চলছে। তো আমাদের ইকোনমি তার জন্য তোমার 3 ট্রিলিয়নের উপরে চলে গেলেও আমরা চাইছি যে হ্যাঁ, আমাদের ভাবছি যে 2030-এর মধ্যে, অনেক আগে বা 2027-28-এ আমাদের বা তারও আগে 5 ট্রিলিয়ন ইকোনমি আমাদের হয়ে যাবে, কিন্তু তারপরেও মাথাপিছু আয় কিন্তু আমাদের খুবই খুবই কম, তাই না? তো সেই ব্যাপারটা কিন্তু রয়েছে, তো এই জন্যই কিন্তু আমরা এই এই জিনিসগুলো কিন্তু এখানে নিয়ে কিন্তু বলা হচ্ছে, ঠিক আছে। তো উন্নয়নশীল দেশেরা মিলে কিন্তু আমরা বিভিন্ন টাইমে বিভিন্ন সংস্থা গড়েছি, সেগুলো কি দেখো, ব্রিক্স, ঠিক আছে, তারপরে কি আইএস, এখানে বলা রয়েছে আইএসবিএ বেসিক, ঠিক আছে। তো এই যে যে ফর্ম গুলো রয়েছে, তো এগুলো একটু তুমি, তো এগুলো দেখো বিভিন্ন টার্মের কথা আমরা বললাম যে এগুলো বিভিন্ন ফর্ম, ঠিক আছে। তারপরে ধরো তুমি কি জানো ওটার নাম, সার্ক, আসিয়ান, এই সকল যে সকল সংস্থা। আসিয়ানটা তোমার বলা যায় না যে তোমার উন্নয়নশীল দেশের, কারণ ওখানে অনেক উন্নত দেশও রয়েছে তোমার আসিয়ানে, মানে মাথাপিছু আয়ুদের অনেক বেশি। তো তুমি সার্কটা বলতে পারো উন্নয়নশীল দেশের র্যাঙ্ক। তো এই জিনিসগুলো কি দেখো, তো তুমি কি দেখবে শুভজিৎ, যে এই যে সকল আমি গুলো গোষ্ঠীর কথাগুলো বললাম, যে ব্রিক্স বা অন্যান্য যে সকল দেশ, এদের ব্যাকগ্রাউন্ডটা এবং রিসেন্টলি এখানে কি আপডেট এসছে, মানে নতুন এরা কি স্টেপ গ্রহণ করেছে, তো সেই জিনিসটা হচ্ছে তোমার এক্সাম পয়েন্ট অফ ভিউ এর জন্য ইম্পর্টেন্ট। শুভজিৎ, বুঝতে পেরেছো আমি কি বলছি? ঠিক আছে, তো এটা হচ্ছে তোমার এক্সামের পয়েন্ট অফ ভিউতে, এটাই তোমার হচ্ছে দেখতে হবে, কারণ এখানে তোমার যেহেতু পুরোনো ডাটা থাকে, কারণ এটা হচ্ছে তোমার, দেখো এই জিনিসগুলো হচ্ছে তোমার স্ট্যাটিক পোর্শন, বই থেকে আমরা যে জিনিসগুলো দেখবো সেটা হচ্ছে স্ট্যাটিক পোর্শনের জিনিস, আর কারেন্ট অ্যাফেয়ার্স এর জিনিস আমরা কোথায় পাবো? কারেন্ট অ্যাফেয়ার্স এর জিনিস দা হিন্দু অথবা ইন্ডিয়ান এক্সপ্রেস। দা হিন্দুতে তুমি, দা হিন্দু পড়ার সময় কিভাবে তোমার মানে রাজহাঁসের মতো সুসের নিউজ দিতে হবে সেটা তো আমি বলেছি, কারণ ওটা আল্ট্রা লেফটিস্ট পেপার, ঠিক আছে। মনে হতে পারে তোমার মাঝে মাঝে মনে হবে যে আমি কোনো চাইনিজ নিউজ পেপার পড়ছি, ঠিক আছে, কারণ আর অলরেডি চায়না কোম্পানি ওখানে অ্যাডও দেয়, মানে বুঝতে পারছো কি অবস্থা, মানে লেফটিস্টরা কতটা কন্ট্রোল করছে ওখানে। দা হিন্দু পেপার, হিন্দু পেপার দা হিন্দু নাম হলেও পুরোটাই কিন্তু, যাই হোক তুমি পড়লেই বুঝতে পারবে, তো কিন্তু তারপরে ওখান থেকে ডাটা গুলো দেওয়া দরকার আমাদের, এবং তারপরে সেগুলো অ্যানালাইজ করে এক্সামের পয়েন্ট অফ ভিউতে কি চাইছে সেই হিসাবে লিখতে হবে, ঠিক আছে। বা তুমি ইন্ডিয়ান এক্সপ্রেস পড়ার সময় ঠিক একই সেম সিস্টেম দেখা যেতে পারে, বা এনসিআরটিও যে হিসাবে আমাদের লেখা, তো সেটাও কিন্তু ওই একই রকম, ঠিক আছে। তুমি মানে রাজহাঁসের মতো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুষে নিতে হয় বেসিক্যালি, কারণ পুরো, বুঝতে পারছো, মানে ইন্ডিয়ার এত বড় পেপার, এত পুরোনো ব্যাকগ্রাউন্ড রয়েছে, সেখানে চাইনিজ কোম্পানি পুরো পাতা জুড়ে অ্যাড দিচ্ছে, তার মানে কি অবস্থা, ঠিক আছে। মানে ওই যেরকম ছিল না যে মানি হয় তো হানি হয়, তো সেরকম অবস্থা আর কি, মানি দিয়ে দিয়ে এইভাবে কন্ট্রোল করে সবকিছু নিয়েছে, তো এইভাবে কিন্তু সোশ্যাল মিডিয়া সহ সবকিছু কিন্তু এইভাবে কন্ট্রোল করে না। তুমি রিসেন্টলি শুনে থাকবে যে বিভিন্ন, রিসেন্টলি গভর্নমেন্ট অফ ইন্ডিয়াতে চাইনিজ বিভিন্ন লোন অ্যাপ কিন্তু ব্যান করার জন্য স্টেপ নিচ্ছে, যে এরা কি করে, চাইনিজ বিভিন্ন লোন অ্যাপ গুলো ভারতীয়দের খুবই সহজলভ্য লোন, কারণ তুমি ধরো ব্যাংক থেকে বা অন্যান্য জায়গা থেকে হুট করে তো তুমি টাকা পাবে না, তাই না, অনেক কিছু টার্মস এন্ড কন্ডিশন গুলো সে দেখে তারপর হচ্ছে দেয়। কিন্তু এই সকল ব্যাংক গুলো, মানে এই যে চাইনিজ লোন অ্যাপ গুলো, জায়গায় বসে তোমার ঘরের মধ্যে, তুমি খালি মোবাইলে কয়েকটা তুমি মানে অ্যাপ গুলো ডাউনলোড করার সাথে সাথে তোমার অ্যাকাউন্টে টাকা চলে আসবে, এবং তারপরে তার যে মানে হাইপার লেভেলে তোমার যে ইন্টারেস্ট টেস্ট, মানে তো ইন্টারেস্ট রেট দিতে হয়, আর তারপরে যা যা টার্মস এন্ড কন্ডিশন ওরা দেয়, তো সেগুলো তার জন্য অনেকে না দিতে পেরে সুইসাইডও করেছে। এবং তাছাড়া শুধুমাত্র তুমি ওটা দিলে তা না, না দিলেও তুমি ধরো টাইম দেরি হলেও, কারণ মানে খুবই হাই লেভেলে ইন্টারেস্ট থাকে এখানে, ধরো 40 বা 50% ইন্টারেস্ট, ঠিক আছে, যে তুমি যে অ্যামাউন্টেই নাও না কেন, আর তারপরে আর তোমার মোবাইল তো পুরোপুরি হ্যাক করে নিচ্ছে, তোমার যারা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বা যেখানে যারা কল লিস্টে রয়েছে বা তাদের সবাইকে ধরে ধরে ওই এই ছাড়বে, ছেড়ে দিতে থাকবে যে তুমি এইখান থেকে এই টাকা নিয়েছো, মানে তোমার এগেনস্টে যা যা আহ এ আছে, ডাটা আছে, সব তাদেরকে সার্কুলেট করবে, ঠিক আছে। এমনকি তোমার গ্যালারিও ছবি টবিও সব কিন্তু হ্যাক করে নিতে পারবে এবং সেগুলো দিয়ে পাবলিশ করবে, মানে পুরোপুরি এইভাবে কিন্তু প্রচুর জনের এবং প্রচুর ছেলে এবং মেয়ে এবং বয়স্করা প্রচুর সুইসাইড করেছে, ঠিক আছে। তারপরে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এতদিন পর জেনেছে, এবং এখানে হান্ড্রেডস এর উপর এরকম লোন অ্যাপ আছে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু কন্ট্রোল, আর তারপরে চাইনিজ ফোনের লোকজন, এটা কিছু কিছু চাইনিজ ফোন এটা তোমার আলটিমেটলি অটোমেটিক্যালি ইনবিল্ড করা থাকে, ঠিক আছে, কারণ তাদের সফটওয়্যার প্রোগ্রাম বা মানে মানে যে যে জিনিসগুলো ওইভাবেই করা। তো এত ডেঞ্জারাস জিনিসগুলো চলছে, তো তার এগেনস্টে এতদিন পরে হচ্ছে স্টেপ নিচ্ছে, এত লোক সুইসাইড করার পর সারা দেশে বিভিন্ন জায়গায় কিন্তু এই জিনিসটা হয়েছে, তো এটা এতদিন পরে আমরা সেটা জানছি আর কি। যাই হোক, তো সেই এই জিনিসগুলো চাইনিজরা করছে, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে তোমার বেসিক্যালি আমাদের এই চ্যাপ্টারে এই জিনিসগুলো রয়েছে, বুঝতে পেরেছো?
তো এখান থেকে রিলেটেড যে যে জিনিসগুলো তোমার এক্সামের মানে জন্য রিলেটেড, তুমি কারেন্ট নিউজে যেগুলো পাচ্ছ সেই যেভাবে কিন্তু তোমার কোয়েশ্চেন অ্যান্সার গুলো করা দরকার, ঠিক আছে, যে যে সেই সেই পয়েন্ট অফ ভিউ অনুসারে। ওকে, তো এই হচ্ছে মেইন জিনিস তোমার এই চ্যাপ্টারে রয়েছে। আচ্ছা, তো যদি তোমার কোনো কোয়ারি থাকে বা ডাউট থাকে তো সেগুলো বলো, আমরা সেগুলো নিয়ে ডিসকাস করবো। যদি কোনো কোয়েশ্চেন থাকে, ডাউট থাকে বা কোনো কোয়ারি থাকে বলো। অনেক বড় বড় লাগছে আমার, মানে ওইটুকু ছোট ছোট এসে হচ্ছে করার, বোর্ডে কয়েকদিন ধরে করেছি। আর ক্লাস তো সবই তোমার এ করা আছে, মানে রেকর্ড করা আছে, তুমি দেখে নিও সব। বলো শুভজিৎ, যদি কোনো কোয়েশ্চেন থাকে বা কোয়ারি থাকে সেগুলো বলো। জেনারেল, আচ্ছা আচ্ছা, জেনারেল প্রবলেমে কি কি আসবে, আচ্ছা আচ্ছা। পেনটা গেল কোথায়, এই যে। দেখো এখানে হচ্ছে যে ডিটেলস আমরা ভাগ করেছি। এই জিনিসগুলোই হচ্ছে জেনারেল প্রবলেম, তার জন্য আমি ঘুরিয়ে দিলাম। সাধারণ সমস্যা, তো সাধারণ সমস্যার আন্ডারে হচ্ছে এখানে পড়বে, ঠিক আছে, ইকোনমিক, পলিটিক্যাল, সোশিয়োলজিক্যাল, ঠিক আছে। এগুলো হচ্ছে জেনারেল। জেনারেল হচ্ছে সাধারণ বলতে এই জিনিসগুলোই বোঝায়। সাধারণ বলতে তাকে আবার ডিভাইডেশন করছে হচ্ছে, তোমাকে ডিভাইড করছে ইকোনমিক্যালি, পলিটিক্যালি, সোশিয়োলজিক্যালি মানে অর্থনৈতিক ভাবে, তারপরে হচ্ছে তোমার পলিটিক্যালি মানে রাজনৈতিক ভাবে, আর সোশিয়োলজিক্যালি মানে সামাজিক ভাবে বা সমাজ, হ্যাঁ সামাজিক ভাবেই ধরো, সোশিয়োলজিক্যালি সামাজিক ভাবে বলছে, ঠিক আছে, ওটাকেই তোমার জেনারেল বলছে। জেনারেল বলতে এই জিনিসগুলো আসছে, ঠিক আছে, ডেপথের হিসাবে, ঠিক আছে, কারণ একটা জেনারেল জিনিসকে তো আমরা বিভিন্ন ভাবে ভাগ করি, ঠিক আছে, তো সেই হিসাবে। আর তারপর দেখো সিএসসির কোশ্চেন অ্যান্সার লেখার সময় কোন জিনিসগুলো ফলো করতে হবে সেগুলো তো আমি তোমাদের আগেও বলেছি, যে কোনো একটা কোশ্চেন লেখার সময় তুমি তুমি যে বিভিন্ন ওয়েতে ভাবতে পারো সেই জিনিসটা এক্সামিনারকে বোঝানোর জন্য পলিটিক্যালি, সোশিওলজিক্যালি, ইকোনমিক্যালি, এনভায়রনমেন্টালি, ঠিক আছে, যে এই যে বিভিন্ন পয়েন্ট অফ ভিউ তোমার কিন্তু কোশ্চেন অ্যান্সার নামানো দরকার। তাহলে তোমাকে এক্সামিনার দেখে বুঝবে যে এই যে যে ক্যান্ডিডেট এ হচ্ছে শুধুমাত্র একদিক থেকেই ভাবে না, অ্যাজ এ গুড অ্যাডমিনিস্ট্রেটর সে হচ্ছে বিভিন্ন ভাবে কিন্তু সে ভাবছে, ঠিক আছে, যাতে সোসাইটিতে কোনোভাবে কোনো দিক থেকে যেন কোনো প্রবলেম না হয় বা সাথে সাথে সমাজের সামগ্রিক উন্নতি হয়, তার জন্যই কিন্তু সেইভাবে এখানে বিভিন্ন ওয়েতে কিন্তু সেই সব করতে হবে। তো সেই জিনিসটা তোমার জেনারেল, এক কথায় জেনারেল বলা হয়, কিন্তু তার আন্ডারে ওই জিনিসগুলো চলে আসছে অটোমেটিক্যালি। বুঝতে পেরেছো? জেনারেল মানে তো সাধারণ ভাবে, তুমি তো জানোই, তো সেই হিসাবে সেই ব্যাপারটা রয়েছে। ওকে, ডেভেলপিং কান্ট্রিজ এভাবে গেল, মানে হচ্ছে তোমার উন্নয়নশীল দেশ। তো এর সাথে রিলেটেড উন্নয়নশীল দেশের সাথে রিলেটেড যে জিনিসগুলো, তো তুমি ধরো উন্নয়নশীল দেশ বলতে যখন তুমি আসছে তখন তুমি বিভিন্ন দেশের উদাহরণ তুমি দিয়ে দিতে পারো, বা যেরকম উন্নয়নশীল দেশ তুমি একটু আমাদের দেশের ছবি দিয়ে দিলে তো অনেক সময় আহ গায়ে লাগতে পারে অনেকে, যে আমাদের দেশকে উন্নয়নশীল দেশ বলছে, অনেকের গায়ে লাগতে পারে, কিন্তু কিন্তু তাহলে তুমি তো পাশের দেশ দিয়ে দিলে, ধরো পাকিস্তানের বা বাংলাদেশের ছবি দিয়ে দিলে, বা একটা ছবি ম্যাপ এঁকে তুমি এঁকে দেবে, ঠিক আছে, যে এই হচ্ছে তোমার তোমার একটা উন্নয়নশীল দেশের আহ ছবি, ঠিক আছে, মানে মোটামুটি দরকার তোমার, যেটা আমি দেখো সিম্পল একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি, যে তোমার তো পিকাসোর মতো ছবি আঁকার দরকার নেই, মোটামুটি দেখে যে হ্যাঁ মোটামুটি এই যে দেখো বাংলাদেশে মোটামুটি একটু আঁকলাম, মানে যাতে ছবি এঁকে দেখে বোঝানোর দরকার যে হ্যাঁ বেসিক্যালি এই জিনিসটা রয়েছে, মানে উন্নয়নশীল দেশের উদাহরণ হিসাবে, ঠিক আছে। বা তুমি যদি উন্নত দেশে দিতে চাও তো মোটামুটি করে ইউএসএ দিয়ে দিলে, বা লুক্সেমবার্গ, যেরকম দেখো পৃথিবীর খুব হাই এন্ড কান্ট্রি, মানে বেসিক্যালি মাথা পিছু আয় সবার উপরে হচ্ছে তোমার, রিসেন্টলি তুমি কিন্তু দেখে যে লিস্ট বেরিয়েছে সবার উপরে, মাথা পিছু আয় সবার উপরে র্যাঙ্কে আছে কে, লুক্সেমবার্গ, ঠিক আছে, তো সেই জিনিসটা রয়েছে। ওকে, নেক্সট আসছে আমরা, এই চ্যাপ্টার হচ্ছে এইভাবে কমপ্লিট হলো। নেক্সট আসছে আমাদের চ্যাপ্টার হচ্ছে
আচ্ছা, নেক্সট চ্যাপ্টার থেকে আমরা সেই হিসাবে স্টার্ট করি। নেক্সট চ্যাপ্টার আসছে কি? নেক্সট চ্যাপ্টার হচ্ছে তোমার 16, চ্যাপ্টার 16। আচ্ছা, এটা মুছে নিই। চ্যাপ্টার 16, এবার চ্যাপ্টার 16 হচ্ছে কি তোমার আছে যে নন অ্যালাইন মুভমেন্ট, ঠিক আছে? নন, ALIGNED, নন অ্যালাইন মুভমেন্ট মানে কি? নন অ্যালাইন মুভমেন্ট মানে হচ্ছে তোমার জোট নিরপেক্ষ আন্দোলন। জোট নিরপেক্ষ আন্দোলন। তো এখানে দেখো, জোট নিরপেক্ষ আন্দোলন বলতে আবার কি বোঝাচ্ছে? তো ওই যেটা একটু আগে আমরা কিন্তু আগের চ্যাপ্টারে আমরা ডিসকাস করেছি। আচ্ছা, কি বলছো? আহ উন্নয়নশীল দেশের এক্সাম্পলে উন্নয়নশীল দেশের ডায়াগ্রাম তো একদম 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 একদম। ডায়াগ্রাম না, তুমি ম্যাপ এঁকে দেবে। ডায়াগ্রাম তো আলাদা জিনিস। দেখো, ডায়াগ্রাম তো অন্য জিনিস আছে, এখানে আমি ম্যাপ আঁকার কথা বলছি। কিছু কিছু জিনিসের ডায়াগ্রাম কিন্তু দেওয়া যায় না বা উচিত না, বা জোর করে দেবেও না, ঠিক আছে? তো এই জিনিসটাও কিন্তু মাথায় রাখা দরকার শুভজিৎ। ধরো তোমার হাতে তোমার টাইম নেই, ঠিক আছে, তখন হচ্ছে ডায়াগ্রাম ডায়াগ্রাম ইউজ করে তুমি করতে পারো সেই হিসাবে, মানে যা তুমি সেই হিসাবে তোমার দ্রুত করা দরকার। বা কোনো একটা জিনিস আছে যেগুলো অনেক কিছু লিখতে হবে, কিন্তু তার থেকে তুমি বুঝলে যে অনেক কিছু না লিখে আমি যদি ডায়াগ্রাম অনুযায়ী করি বা ওই সিস্টেম অনুযায়ী করি, বা ধরো কোনোভাবে ছবি এঁকে করি, তো তাহলে ওই জিনিসটা সহজে বোঝানো যাবে। তো সেটা করা দরকার। কিন্তু জোর করে ইচ্ছা করে সবই আমি ডায়াগ্রামের মধ্যে ভরবো ইচ্ছা করে করে, ওটা করতে যাবে না, ঠিক আছে? তাহলে কিন্তু একটা নেগেটিভ এফেক্ট পড়বে কোশ্চেন অ্যান্সার উপর। মানে তুমি শর্টকাট পদ্ধতি করে নিচ্ছ, ঠিক আছে, কিন্তু ওটা কিন্তু করা যাবে না। যেখানে দরকার সেখানে সেখানে ইউজ করতে হবে, যেখানে দরকার নেই ভুল করে করবে না। আর এখানে কিন্তু ডায়াগ্রাম দরকার না, এখানে দরকার হচ্ছে তোমার ম্যাপের, ঠিক আছে? কারণ তুমি এখানে উদাহরণ দিচ্ছ কি? উন্নয়নশীল দেশে। তো উদাহরণ কি? উদাহরণ তো তুমি ধরো এইভাবে দিয়ে দিলে তুমি এখানে পাকিস্তান, ঠিক আছে, বা তুমি এখানে বাংলাদেশ, বা এখানে তুমি নেপাল, ভুটান, এই সকল দেশই তোমার কিন্তু উন্নয়নশীল দেশের আন্ডারে পড়ছে, বা শ্রীলঙ্কা, ঠিক আছে? শ্রীলঙ্কা তো উন্নয়নশীল দেশ থেকে এখন ডাউনফলে চলে গেছে, সেটা আলাদা ব্যাপার। ম্যাপে লোকেশনটা বোঝাতে, এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি লোকেশন বোঝাতে হবে, বা তুমি যদি ম্যাপটাও জানো তুমি এক্স্যাক্টলি, তাহলে আরো সুবিধা। তো তার জন্য দেখো, আমি কিন্তু ওয়ার্ল্ড ম্যাপ দেখার জন্য কথা বলেছি। আর পৃথিবীর মেইন মেইন যে সকল দেশগুলো, মেইন মধ্যে তোমার খুব বেশি দেশ না, তোমার 10-20টা দেশের কথা দেখলেই মোটামুটি সব হয়ে যায়। তুমি মোটামুটি মেইন জিনিসগুলো দেখো, G20 দেশগুলো তুমি দেখো। আর সাথে তুমি যদি আমাদের সাউথ এশিয়ার ম্যাপগুলো একটু দেখে নাও, তাহলে মোটামুটি হয়ে যায় আর কি ক্লাস। কারণ সাধারণত G20 দেশগুলো তোমার সারা ওয়ার্ল্ডের যে ইকোনমি, মানে প্রচুর শতাংশ কিন্তু তারা কন্ট্রোল করছে, ঠিক আছে? মানে 3 ভাগের 1 ভাগ, মানে 2 ভাগই কন্ট্রোল করে হচ্ছে G20 দেশগুলো। ওয়ার্ল্ডের 3 ভাগে 2 ভাগ। আচ্ছা, হয় আর কি। ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, যেটা বলছিলাম সুজিত, যে তোমার ম্যাপের কথা, যখন ম্যাপ আসছে তুমি ওই যে G20 ম্যাপের দিকে তুমি দেখাও, তাহলে মোটামুটি মেইন যে ইকোনমি গুলো সব চলে আসছে। আর তুমি সাউথ এশিয়ার ম্যাপটা দেখো, মানে সাউথ এশিয়া বলতে সাউথ এশিয়ার রেসপেক্টিভ কান্ট্রির ম্যাপ গুলো, ঠিক আছে, এগুলো দেখলে মোটামুটি সব চলে আসে, ঠিক আছে? মানে কারণ এগুলোই হচ্ছে তোমার মেইন মেইন পাওয়ারফুল, সব থেকে মেইন পাওয়ারফুল দেশগুলো এরাই সবকিছু কন্ট্রোল করে জেনারেলি সবকিছু। তো মোটামুটি আর দেখো, যে সকল নিউজে রয়েছে যে সকল কান্ট্রি, ঠিক আছে, সেই জিনিসগুলো মাথায় রাখবে, তাহলে তোমার সেই জিনিসটা করতে সুবিধা হবে। ওকে। আচ্ছা মালবিকা, দেখো, তোমার তো ফার্স্ট ক্লাস আজকে। তো দেখো, আমরা হচ্ছে এই যে আহ, এইটা থেকে হচ্ছে আমরা করছি। দেখো, এই যে আন্তর্জাতিক সম্পর্ক যে পার্ট আছে IR, তোমার অপশনাল, যেটা অপশনাল পেপার 2 এর, সেখান থেকে হচ্ছে আমরা করছি এই বই থেকে। ওকে, তো এই বইয়ের হচ্ছে চ্যাপ্টার হচ্ছে আমরা 16 চ্যাপ্টার একটা করছি আমরা, জোট নিরপেক্ষ আন্দোলন, ঠিক আছে, মানে হচ্ছে তোমার নন অ্যালাইন মুভমেন্ট, এটা থেকে হচ্ছে আমরা করছি, ঠিক আছে? তো এখন হচ্ছে আমরা ম্যাপ নিয়ে ডিসকাস করছি, ঠিক আছে? ওকে, তো সেই হিসাবে করতে থাকো। আচ্ছা, যে জিনিসটা বলো, এইটা হচ্ছে তোমার জোট নিরপেক্ষ আন্দোলনে তোমার এখানে পড়ে যে তোমার এই যে নন অ্যালাইন মুভমেন্ট, মানে যেটা বললাম যে সারা পৃথিবী জুড়ে দুটো ব্লকে বিভক্ত হয়ে গেছে। দুটো ব্লক কি? সোভিয়েত ইউনিয়নের ব্লক আর হচ্ছে তোমার US এর ব্লক, ঠিক আছে? তো সোভিয়েত ইউনিয়নের একটা জোট রয়েছে, মানে তার সাথে আন্ডারে এও ডাকছে, এই আয় 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 আমার দেশের মধ্যে চলে আয়, মানে আমার আন্ডারে চলে আয়, মানে হচ্ছে তোমার কমিউনিস্ট কান্ট্রি আন্ডারে সব চলে এসো। আর ক্যাপিটালিস্ট কান্ট্রি গুলো ডাকছে, আয় 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 আমার এখানে চলে আয়। যদি সাধারণ ডাকে না আসছে, তাকে জোরপূর্বক সেখানে কিন্তু নিয়ে আসা হচ্ছে তাদের ব্লকের মধ্যে। তো ঠিক সেই জন্য কিন্তু এইখানটায় তোমার এরা যাতে ম্যাক্সিমাম এই যে দুটো দেশ কি করে আরো বেশি লোক তাদের আন্ডারে আনতে পারে, মানে তাদের সুপিরিয়রিটি দেখার জন্য, যে USA বেশি পাওয়ারফুল নাকি
সোভিয়েত ইউনিয়ন বেশি পাওয়ারফুল। তো এই জন্য কিন্তু এই টাইমে প্রতিযোগিতা চলতে থাকে। তো সবে যখন 40s এর দিকে মানে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর এই ইকোনমিক অবস্থা খুবই খারাপ হয় সারা পৃথিবী জুড়ে এদের, মানে এই যে সকল তোমার ইউরোপের কান্ট্রি আছে, কারণ বুঝতে পারছো যুদ্ধ করে করে প্রচুর টাকা পয়সা প্রচুর সবকিছু গেছে। তো তার জন্যই হচ্ছে তারা বেসিক্যালি স্বাধীনতা দিয়েছিল। এরকম কোনো ব্যাপার নেই যে হেভি মারামারি করে আমরা যা কিছু করেছি যে তার জন্যই আমরা স্বাধীনতা পেয়েছি। হ্যাঁ, সেটা একদিক দিয়ে ঠিকঠাক, কিন্তু সেটাই যে আলটিমেট কারণ তা না। আলটিমেট মেইন কারণ হচ্ছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর তাদের এই কলোনিগুলো ধরে রাখার জন্য তো যে ইকোনমিক দরকার বা যে শক্তি সামর্থ্য এবং যে ফিনান্সিয়াল কন্ডিশন দরকার, যুদ্ধ করে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার তারা করেছে, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার করার পর সেই আর অর্থনৈতিক অবস্থা ছিল না তাদের। তার জন্যই বেসিক্যালি এইসব দেশগুলোতে স্বাধীনতা দেওয়া হয়েছে। ঠিক আছে, তো এই জিনিসগুলো দেখো আমাদের স্কুলের বই, কলেজ বা ইউনিভার্সিটির বইতে তুমি পাবেও না। তো সেই জিনিসগুলো নিয়ে আমরা অ্যানালাইজও করি না। ঠিক আছে, মেইন কারণ কিসের জন্য আমরা সবই বেশি বোঝানো হয় বা অনেক কিছু করা হয় যে হ্যাঁ হ্যাঁ এই কারণে ওগুলো হয়েছে। তো এটা হচ্ছে মেইন ফ্যাক্টর এইটা, যে সেটা চালানোর মতো কলোনি চালানোর মতো পজিশন ছিল না। তো তখন তো তারা আলাদা হয়ে যাচ্ছে, নতুন নতুন দেশকে স্বাধীনতা দিয়ে দিচ্ছে। ঠিক আছে, স্বাধীনতা দিয়ে মানে কি ট্রান্সফার অফ পাওয়ার। ঠিক আছে, তো আহ, সেই হিসাবে তুমি, তাও তুমি যদি স্বাধীনতা দেখতে চাও তো দেখতে পাবে যে আমাদের 1955 বা 60 সাল অব্দি আমাদের ইন্ডিয়ার নেভি, ঠিক আছে, ইন্ডিয়ান নেভি, ইন্ডিয়ান স্থল বাহিনী, ইন্ডিয়ান বিমান বাহিনীর যে হাইয়েস্ট র্যাঙ্ক অফিসার কারা ছিল একটু সার্চ করলে দেখলেই বুঝতে পারবে। আমাদের স্বাধীনতা হওয়ার পরও ব্রিটিশ অফিসাররা ছিল। তাহলে কি করে সেটা হচ্ছে? যাই হোক, আমরা সেই দিকে আর যাচ্ছি না। ঠিক আছে, ওটা আলাদা কনটেক্সট। তো সেই জিনিসটা রয়েছে। তো এই ব্যাপারটা গেল। তো এইবার জোট নিরপেক্ষ ধরনের, তার মানে হচ্ছে এই যে জোট, এই যে জোট হচ্ছে মানে ইউএসএ জোট আর হচ্ছে তোমার আর সোভিয়েত ইউনিয়নের জোট। ঠিক আছে, ইউএসএ আর হচ্ছে তোমার সোভিয়েত ইউনিয়ন, সোভিয়েত ইউনিয়ন। তো এই যে হচ্ছে এরা জোট হচ্ছে, এই যে এদের বিভিন্ন ধরনের কান্ট্রি গুলো বলছে এই আয় 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 আয়, এইভাবে এইভাবে নিয়ে নিচ্ছে, এরা ওইভাবে নিয়ে নিচ্ছে। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমরা এই জোটে, এই যে দুটো যে জোট জোট তৈরি হইলো, এই যে জোট দুটো তৈরি হয়েছে, ওই জোটের মধ্যে আমরা কোনোটাই যাব না। তার পরবর্তীতে হচ্ছে জোট, তাহলে আমরা নিরপেক্ষ থাকবে। তো সেই জন্যই জোট নিরপেক্ষ আন্দোলন কিন্তু সেই টাইমে শুরু হচ্ছে। তো সেই সময় আমাদের নেহেরু ছিল পাওয়ারে। স্যার সাউন্ড আসছে না ঠিক করে, নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। তাহলে তোমার তোমার কানেকশনে প্রবলেম। ঠিক আছে, এর তো আসছে তোমার কানেকশনে প্রবলেম। তাহলে তো তুমি দেখো তোমার মোবাইলে প্রবলেম বা তোমার যে তুমি সাইট ইউজ করছো মা, সেটাই প্রবলেম তোমার। সাউন্ড একজন সবার না আসলে তাহলে বুঝতে হবে এখানে প্রবলেম, কিন্তু অন্যজনের আসছে। আচ্ছা, যাই হোক। তো এই জন্য তারপর হচ্ছে জোট নিরপেক্ষ থেকে হচ্ছে আমরা আন্দোলন করবো। তো তার জন্য হচ্ছে জোট নিরপেক্ষ আন্দোলন সেই হিসাবে আসছে। তো স্টার্টিং কে করে এখানে? তো 1950-এর মাঝামাঝির দিকে তোমার নেহেরু, নাসের আর টিটো। ঠিক আছে, নেহেরু আর নাসের আর হচ্ছে টিটো, তো এরা মিলে হচ্ছে তোমার, এই হচ্ছে তোমার ব্যাকগ্রাউন্ডে হচ্ছে এরা থাকে। ঠিক আছে, এরাই কিন্তু এই আন্দোলন নেওয়ার জন্য কিন্তু স্টেপ নেয়। ঠিক আছে, তারপরে হচ্ছে তোমার 1961 সালে বেলগ্রেড শীর্ষ সম্মেলন হয়। 1961 সালে বেলগ্রেড সম্মেলন, বেলগ্রেড, এই সম্মেলনে কিন্তু এই স্টেপটা নেওয়া হয়। বেলগ্রেড সম্মেলনের পরপর এই স্টেপ গুলো এরা নিয়েছে। ঠিক আছে, কন্টিনিউয়াসলি। তারপরে আস্তে আস্তে টাইম এন্ড এগেন 1970 পর আস্তে আস্তে প্রচুর দেশ আস্তে আস্তে এখানে কিন্তু টাইম এন্ড এগেন জয়েন করতে থাকে পরপর। পরবর্তীতে বিভিন্ন দেশগুলো আস্তে আস্তে, কারণ তারাও বুঝতে পারে যে হ্যাঁ, এই যে এত বড় দেশ ভারত এরা স্টেপ নিয়েছে বা তোমার এই সকল দেশগুলো এরা স্টেপ নিয়েছে, তো তার মানে নিশ্চয়ই আমরা, ওরা ওদের বোঝানো হয়, দেখানো হয় যে তুমি যদি সবে এইটুকু এইটুকু তোমার দেশের সাইজ, তো এদের পরে বা এগেনস্টে তুমি যদি যাও তাহলে কি অবস্থা হবে তো বুঝতেই পারছো। তো তার জন্য কিন্তু আস্তে আস্তে ইন্ডিয়ার পরে, তো তার জন্য ইন্ডিয়া যখন খুবই বিশাল বড় দেশ তখন, মানে এই সকল থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির মধ্যে, আর তারপরে আস্তে আস্তে সেই হিসাবে মেইন নেতা হিসাবে ইন্ডিয়া কিন্তু এগোতে থাকে তোমার জোট নিরপেক্ষ আন্দোলনে। ওকে, আস্তে আস্তে সামনের দিকে। তো আমি বেসিক ওয়েতে একদম আর কি জিনিসগুলো বোঝালাম যে 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 জিনিসগুলো তোমার কিন্তু খেয়াল রাখা দরকার, যে মেইন কারণটা কি। ঠিক আছে, যে জোট নিরপেক্ষ আন্দোলন হওয়ার বা ওইখানে আমরা কেন জয়েন করেছি তার কারণ হচ্ছে এটা, বা আমরা কেন তৈরি করেছি। ঠিক আছে, কারণ এমনি যা যা ডাকাতি করে নিয়ে গেছে, তো এর জন্য কারো ফরে বা এগেনস্টে যাওয়ার মতো পজিশন আমাদের ছিল না, অর্থনৈতিক পজিশন। ঠিক আছে, তো তার জন্য বেসিক্যালি এই জোট নিরপেক্ষ আন্দোলন আমরা তৈরি করে এবং সেই হিসাবে এগোতে থাকি। আর যেহেতু আস্তে আস্তে নতুন নতুন প্রচুর লোকজন আসছে, লোকজন বলতে এখানে হচ্ছে বিভিন্ন দেশ, তো তার ফলে আস্তে আস্তে বিশাল বড় একটা কমিউনিটি তৈরি হচ্ছে। তো যেহেতু বিশাল বড় একটা কমিউনিটি তৈরি হচ্ছে, তারপরে তাদের সামনের দিকে এগোতে সুবিধা হবে। তো তার জন্য তুমি দেখো নন অ্যালাইন কান্ট্রি এখন কিন্তু আন্ডারে প্রচুর দেশ রয়েছে। ঠিক আছে, তো এখানে তোমার এক্স্যাক্টলি খেয়াল রাখা দরকার যে সম্মেলনগুলো কবে হয়েছে। ঠিক আছে, 1961 সালে তোমার বেলগ্রেড সম্মেলন হয়েছে। এগুলো একটু খেয়াল রাখবে যে কোন কোন সালে কোন কোন সম্মেলনগুলো হচ্ছে। কায়রো শীর্ষ সম্মেলন, কায়রো সম্মেলন আসছে। তারপর 1970 সালে তোমার হচ্ছে তোমার
লুসাকা সম্মেলন, লুসাকা সম্মেলন মানে হচ্ছে এগুলো তোমার মেইন সিটির নাম, ঠিক আছে? যেরকম মিশরের রাজধানী কি কায়রো, তো এরকম মেইন মেইন যে সিটি, সেই সিটিতে হচ্ছে এই সম্মেলনগুলো হচ্ছে। তো তার জন্য এই জায়গাগুলোর নাম কিন্তু একটু খেয়াল রাখা দরকার। তারপর 1973 সালে কিন্তু তোমার এই যে আলজিজার্স সম্মেলন হচ্ছে, আল জিজার্স, জি জিয়ার্স সম্মেলন, ঠিক আছে? তারপর হচ্ছে তোমার কলম্বো সম্মেলন হচ্ছে তোমার কবে, 1976 সালে। কলম্বো কোথায় আমরা তো জানি, শ্রীলঙ্কার, তাই না? কলম্বো, কলম্বো কলম্বো সম্মেলন। তারপর 76-এর পর তোমার 1979 সালে হচ্ছে তোমার আহ, হাভানা সম্মেলন। হাভানা কোথায়, কিউবা, তাই না? হাভানা আমরা কিউবার থেকেও বেশি জানি কি করে, হাভানা সিগারেটের জন্য, ঠিক আছে? সিগারেট না, ওটা হচ্ছে চুরুট, হচ্ছে খুবই বিশ্ববিখ্যাত হাভানা। শুভজিৎ জানোই নিশ্চয়ই না, হাভানা চুরুট ওই যে চে চে তোমার একটা তোমার আইকনিক ছবি সেই হিসাবে আছে, তার জন্য বেসিক্যালি প্রচুর পোস্টার বিক্রি হয়। আর এখনো কিন্তু কিউবার ওই সিগারেট বিভৎস দামি এবং খুবই এক্সপেন্সিভ এবং খুবই, মানে বলা হয় যারা খায় মনে হয় খুবই সুস্বাদু। তো তার জন্য কিন্তু সেগুলো ইউজ করছে বা ইউজ করে, ঠিক আছে? তো এই জন্য কিন্তু সেই সেই হিসাবে তুমি হাবানা সম্মেলন কিন্তু এবার মনে রাখতে পারো যে হাবানা বলতে হাবানা চুরুট হিসাবে ওটা কবে হয়েছিল, 1979 সালে। তো এই যে দেখো, এই সম্মেলন গুলো কিন্তু খেয়াল রাখা দরকার খুব। এই তো তুমি চলে এসছো মালবিকা, তুমি বলছো তোমার মোবাইলে কানেকশনের প্রবলেম, ঠিক আছে? কানেকশনটা দেখে নাও মালবিকা। মালবিকা তো, হ্যাঁ মালবিকা নাম। তো তোমার মোবাইল কানেকশনটা দেখো, বা তুমি যদি ওয়াইফাই তে করতে পারো প্লাস সব থেকে বেস্ট হয়, ঠিক আছে? ওয়াইফাই তে তুমি দেখতে যদি পারো তাহলে সব থেকে বেস্ট হয়, তাহলে কানেকশনটা ঠিকঠাকই পাবে। আর আমরা পুরো মাইকে খুব ভালো প্রফেশনাল মাইকে আমরা ইউজ করছি, মাইকে কোনো প্রবলেম নেই। তোমার মোবাইলে একটু প্রবলেম হচ্ছে দেখে নাও, মোবাইল বা ল্যাপটপ তুমি যাতে ক্লাস করছো না কেন সেটা একটু দেখে নিও। তো ঠিক আছে, সেই ব্যাপারটা হচ্ছে। আর তাছাড়া আমাদের কিন্তু এই ক্লাস রেকর্ডিংও থাকবে, তুমি পরবর্তীতে দেখে নিতে পারবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চেক গুয়েভারা, একদম এক্স্যাক্টলি, চেক গুয়েভারা। ওই সেই আইকনিক ফটো তুমি নিশ্চয়ই বোধহয় দেখেছো পোস্টার, যে কমিউনিস্ট বিভিন্ন ধরো যে ধরো যেসব কলেজে ধরো এসএফআই আছে বা এখন ধরো কমিউনিস্টদের তোমার আইকন আর কি, বেসিক্যালি বলতে গেলে, ঠিক আছে? তো যাই হোক, যদিও এখন তারা কি অলরেডি করে সেটা আমরা সবই জানি, কমিউনিস্টরা, ঠিক আছে? ঠিক আছে, এখন রিসেন্টলি তোমার অনেকদিন কিছুদিন আগে তাই নিয়ে খুব সোশ্যাল মিডিয়াতে তোমার কি কি পড়ায় তারা, লেলিন বুঝায় আর কি, যাই হোক আর কি, তো সেই ব্যাপারটা আছে। 1973 বলুন। আচ্ছা, 1973 তোমার আলজিয়ার্স, আলজিয়ার্স সম্মেলন, ঠিক আছে? আলজিয়ার্স, এটা জায়গার নাম, ঠিক আছে? 1979 সালে হচ্ছে তোমার হাভানা সম্মেলন হচ্ছে, ঠিক আছে? আর তারপরে নিউ দিল্লি সম্মেলন হচ্ছে 1983 সালে। 1983 হচ্ছে তোমার নিউ দিল্লি, মানে আমাদের ভারতে হচ্ছে, তো বুঝতেই পারছো, নিউ দিল্লি সম্মেলন। তারপরে 1986 সালে হচ্ছে তোমার হারারাতে সম্মেলন হয়, 1986 সালে, এই পাশে লিখছি আমি, 1986, হারারা, হারারা সম্মেলন। তুমি ইয়ারের নাম দিয়ে খালি এইগুলো এই লিস্টটা লিখে রাখো, তাহলে তোমার সুবিধা হবে। আর 9 হচ্ছে তোমার 1991-এ বেলগ্রেড সম্মেলন, ঠিক আছে? আবার বেলগ্রেড, বেলগ্রেড সম্মেলন, ঠিক আছে? তারপর জাকার্তা সম্মেলন তোমার আসছে 1992 সালে, 1992, জাকার্তা। জাকার্তা কোথায় তো জানো, ইন্দোনেশিয়ায় জাকার্তা। এরপরে হচ্ছে তোমার 1998-তে আসছে হচ্ছে তোমার ডারবান, ঠিক আছে? ডারবান, ডারবান হচ্ছে রয়েছে দক্ষিণ আফ্রিকায়, বুঝতে পারছো। তারপর 2003-এ আসছে, 2003-এ হচ্ছে তোমার কুয়ালালামপুর, ঠিক আছে? কুয়ালালামপুর তো আমরা জানি কোথায়, মালয়েশিয়ায়, তাই না? ওই যে টুইন টাওয়ার রয়েছে, কুয়ালালামপুর, টুইন টাওয়ার রয়েছে ওখানে। তারপরে হচ্ছে তোমার আবার 2006-তে তোমার হাভানা সম্মেলন, হাভানা, হাভানা সম্মেলন। তো এখানে এই বইতে 2006 অব্দি দেওয়া রয়েছে। তারপরে তোমার মেইন জিনিসগুলো তুমি রিসেন্টটা কোথায় পাবে, আমি যেটা বলেছি যে তুমি নেটে সার্চ করলে তুমি কিন্তু রিসেন্টটা পেয়ে যাবে। নেটে সার্চ করলে তুমি মানে নতুন নতুন কোথায়, মানে রিসেন্ট যেগুলো হয়েছে তোমার চোট নিরপেক্ষ আন্দোলনে কোথায় কোথায় এগুলো সম্মেলনগুলো হয়েছে, তো সেই সব কিন্তু সেটা পেয়ে যাবে। তো এখন তোমার এই যে জিনিসগুলো, এগুলো তোমার জেনারেল ওয়েতে জানার জন্য, এগুলো জিনিস জীবনে কিন্তু কোশ্চেন আসবে না, অপশনাল, যে কবে কোন কোন সম্মেলন হয়েছে। কিন্তু এই জিনিসগুলো আমি কেন বলছি, এগুলো তুমি কোশ্চেন অ্যান্সারে যখন তুমি লিখবে, তোমার ডেপথ বাড়বে, কোশ্চেন অ্যান্সারের ওয়েটেজ বাড়বে, ঠিক আছে? যে কারণ তুমি চট্টগ্রাম পরীক্ষা যখন লিখছো যে মেইন মেইন সম্মেলনে কি কি চেঞ্জ এসেছিল, সেই সম্মেলন এবং তার ইয়ার সহ তুমি জানো, ঠিক আছে? এই জিনিসটা এখানে প্রস্ফুটিত করা দরকার বা শো করা দরকার, ঠিক আছে? তার জন্য হচ্ছে তোমার এক্স্যাক্টলি জানা দরকার যে কোন কোন সালে কোন কোন মেইন মেইন আমাদের সম্মেলন হয়েছিল,
ঠিক আছে, বুঝতে পেরেছো শুভজিৎ? তো সেটার জন্য এই জিনিসটা খেয়াল রাখা দরকার। তো এখানে যদি আমরা কি পয়েন্ট দেখছি, মেইন মেইন জিনিসগুলো, তো এখানে এই যে জোট নিরপেক্ষ আন্দোলন এতগুলো হয়েছে, এতগুলো সম্মেলন হয়েছে। আচ্ছা 98টা কি, 98 কি হয়েছে তাই তো? আচ্ছা 98-এ ডারবান, ডারবান, ডারবান সম্মেলন, মানে ডারবান হয়েছে এই জায়গাটা, ডয়াকার র, বয়াকার দন্ত ন, ডারবান। তো এখানে দেখো এই যে যে এতগুলো সম্মেলন হয়েছে, এখানে তোমার আইডিয়া গুলো কি ছিল, যাতে সারা পৃথিবী জুড়ে একটা মডেল তৈরি করা যায়, যে দুটো ভাগে তো ভাগ হয়ে গেছে তাই না, সোশ্যালিস্ট কান্ট্রি আর কমিউনিস্ট কান্ট্রি, না সোশ্যালিস্ট কান্ট্রি আর হচ্ছে তোমার ক্যাপিটালিস্ট কান্ট্রি। ঠিক আছে, দুটো ভাগ হয়ে গেছে আলাদা। তো এইখানে আমরা কোনোটাই যাচ্ছি না, তো আমরা নিজেরাই নতুন নতুন করে একটা সিস্টেম তৈরি করছি জোট নিরপেক্ষ আন্দোলন। তো এখানে প্রচুর প্রচুর দেশ আসছে, তো আমরা নিউ ওয়ার্ল্ড অর্ডার একটা তৈরি করা, তার জন্য বেসিক্যালি এটা একটা স্টেপ নেওয়া, একটা বৃহত্তম একটা স্টেপ ছিল এটা। ঠিক আছে, তুমি এই যে যে জিনিসটা কিন্তু দেখতে পারো যে নন অ্যালাইন মুভমেন্ট। ঠিক আছে, তো এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস এবং খুবই ইনফ্লুয়েন্সিয়াল জিনিস ছিল তখনকার টাইমে, কারণ এতগুলো দেশ এক জায়গায় এক ছাতার নিচে চলে আসছে, এবং তারা ইউএস এর দিকেও যাচ্ছে না বা সোভিয়েত ইউনিয়নের দিকেও যাচ্ছে না। তো সেটা একটা হিউজ স্টেপ ছিল সেই টাইমটাতে। এবং এই যে যে ইয়ার গুলো আমরা দেখলাম, সেই এই ইয়ার গুলোতে কিন্তু বিভিন্ন টাইমে বিভিন্ন চেঞ্জ এসছে এই টাইমে। ঠিক আছে, তো সেই ব্যাপারটা কিন্তু এখানে রয়েছে। তো এখানে তোমার ঠান্ডা যুদ্ধে কিন্তু এদের কাজ ছিল যে ঠান্ডা যুদ্ধে মেইন এই যে মানে কোল্ড ওয়ারে কোথাও এই দুটো দেশের আমরা কোনটার সাথে আমরা জয়েন করবো না, এটা এদের মোক্ষম উদ্দেশ্য ছিল। ঠিক আছে, আমরা নিজেদের মতো নিজেদের উন্নতির জন্য কাজ করব, এটা তাদের আর একটা উদ্দেশ্য ছিল। তারপরে হচ্ছে তোমার এখানে এখানে 1961 সালে বেলগ্রেড শীর্ষ সম্মেলনের মধ্যে দিয়ে আন্তর্জাতিক ক্ষেত্রে কিন্তু এরা বিভিন্নভাবে স্টেপ নিতে থাকে। মানে এই যে 1961 সাল থেকে যে দেখো এই যে বেলগ্রেড সম্মেলন আমরা একটু আগে যেটা দেখলাম, বেলগ্রেড সম্মেলনে। ঠিক আছে, তারপর 1998 সালে হচ্ছে তোমার ডারবানে হচ্ছে তোমার দ্বিতীয় দ্বাদশ শীর্ষ সম্মেলন হয়, যে 1998 সালে ডারবান সম্মেলন আমরা দেখলাম। 2012 সালে ইরানে হচ্ছে তোমার শীর্ষ সম্মেলন হয়েছে। ঠিক আছে, 2012 সালে কোথায়, 2012 ইরানে, ইরান। ঠিক আছে, ইরানের রাজধানী কি, তেহরান। ঠিক আছে, ইরানে 2012-তে হয়েছে। আর তুমি এখন রিসেন্টলি যেগুলো হয়েছে সেগুলো খেয়াল রাখা দরকার এক্সামের পয়েন্ট অফ ভিউতে। ঠিক আছে, বইতে তো তোমার পুরোনো থাকে ডাটা, তো সেখানে তুমি নতুনটা পেয়ে যাবে কোথায়, তোমার এইখানে তুমি নেটে। ঠিক আছে, তো তার সাথে রিলেটেড ওই যে দা হিন্দু বা ইন্ডিয়ান এক্সপ্রেস যাই তুমি পড়ো, তো সেখানে কিন্তু নিউ নিউ ডাটাগুলো তুমি পেয়ে যাচ্ছ, সেখানে কিন্তু তোমার জন্য সেটা হেল্পফুল হবে। ওকে, শুভজিৎ ক্লিয়ার? এই যে 2012-তে কথা হয়েছিল ইরানে, আর তারপর যেগুলো জায়গায় হচ্ছে এগুলো তো পুরোনো বইতে, মানে বইতে তো এই অবধি থাকে। নিউটা তুমি গুগলে সার্চ করলে পেয়ে যাবে। সেটা হচ্ছে ধরো তুমি এই টপিক নিয়ে যদি কোনো কোশ্চেন অ্যান্সার লিখছো, বাড়িতে প্র্যাকটিস করছো, তো সেটা রিসেন্টলি কোথায় হয়েছে, কোন দেশে হয়েছে এবং কোন সিটিতে হয়েছে সেটা তোমার জানা দরকার। কোন সিটিতে হয়েছে সেটা এমসিকিউ প্রিলিমস এর জন্য ইম্পর্টেন্ট। আর অবভিয়াসলি এই পুরো জিনিসটা তোমার হচ্ছে কনসেপ্ট ক্লিয়ারের জন্য রাখা দরকার। তো তাহলে এক্সামে কি কোশ্চেন আসবে দাদা? এক্সামে যে এইসব কোশ্চেন আসবে, এক্সামে কি আসবে? এক্সামে কোশ্চেন আসবে অপশনালে, যে তুমি কি মনে করো আমাদের এখন নন অ্যালাইন্ড মুভমেন্ট যে নিজেকে জয়েন করে রাখা, নাকি আমাদের ইউএস এর অথবা রাশিয়ার পক্ষপাতিত্ব করা, কোন স্টাইল ফলো করলে বা কোন নীতি ফলো করলে ইন্ডিয়ার ইন্টারেস্টের জন্য সেটা বেস্ট হবে, ক্রিটিক্যালি অ্যানালাইজ। কোশ্চেন বুঝতে পেরেছো? এই টাইপের কোশ্চেন হচ্ছে আসবে তোমার অপশনালে। এইসব জিনিসগুলোর মধ্যে কিন্তু বেসিক। ঠিক আছে, তোমার ব্যাকগ্রাউন্ড, এটা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড তুমি বুঝতে পারো যে কোনো একটা জিনিস তোমার জানার সঙ্গে এটা হচ্ছে তোমার ভিত। ঠিক আছে, আর এর উপরে ইনফ্রাস্ট্রাকচার হচ্ছে এই হচ্ছে যে কোশ্চেন, এই কোশ্চেন কিন্তু আসবে। সুজিত ক্লিয়ার? তো তাহলে তুমি কারেন্টে কি জিনিস ঘটছে তার উপর বেস করে, কারেন্ট ওয়ার্ল্ড অর্ডার কি, কোন কোন স্টেপ নিচ্ছে কোন কোন দেশ, এই যে রাশিয়া ইউক্রেন যুদ্ধের ফলে কি কি চেঞ্জ এলো হঠাৎ করে, কিভাবে সুইফট চেঞ্জ সিস্টেম থেকে পুরোপুরি বের করে দিল রাশিয়াকে, তো তার ফলে উল্টে তো কোনো কাজ হলো না। তো এই যে যে নিউ ওয়ার্ল্ড অর্ডার আমরা দেখতে পাচ্ছি, তো সেইখানে আমাদের ইন্টারেস্টে আমরা কি স্টেপ নিতে পারি সেই জিনিসগুলো অ্যানালাইজ করে তোমার কিন্তু লিখতে হবে। বা এখন কি রেলিভেন্ট রয়েছে, আমাদের কি জোট নিরপেক্ষ আন্দোলনে এখন থাকা উচিত, নাকি আমাদের নতুন কোনো স্টেপ নেওয়া উচিত। তো সেগুলো তুমি কি কি মনে করো সেগুলো পয়েন্টে তোমার লিখতে হবে। এগুলো তুমি অ্যানালাইজ করো, যেগুলো তুমি প্রত্যেকদিন এই যে নিউজ পেপার পড়ছো সেখানে নোট তৈরি করছো,
সেই হিসাবে অ্যানালাইজ করে কিন্তু সেখানে ইনক্লুড করতে হবে এখানে। সুরজিৎ, ক্লিয়ার? বুঝতে পেরেছো আমি কি বললাম? তো এই ব্যাপারটা কিন্তু এখানে রয়েছে। মালবিকা, তোমার ইন্টারনেটে একটু প্রবলেম হচ্ছে, তোমার ইন্টারনেটে প্রবলেম হচ্ছে, ইন্টারনেটটা ভালো করে দেখে নাও তুমি। কানেকশন তোমার ঠিক নেই, তোমার বাড়িতে ঘরে যেখানে তোমার কানেকশনটা ভালো আছে সেখানে গিয়ে সুস্থ হয়ে বসে তারপরে ক্লাস অ্যাটেন্ড করো, ঠিক আছে? আচ্ছা, ওর তারপরে চলে গেছে। হ্যাঁ, সুরজিৎ বুঝতে পেরেছো তো কি বললাম আমি? এই টাইপের হচ্ছে কোশ্চেন আসবে সিএসসি তে, এবং ওইটা হচ্ছে তোমার অ্যানালাইজ করে সেই হিসাবে করতে হবে। এগুলো হচ্ছে ব্যাকগ্রাউন্ড তোমার, ঠিক আছে? স্ট্যাটিক পোর্শন, এই হচ্ছে, এটাকে বলা হচ্ছে তোমার স্ট্যাটিক পোর্শন, এই জিনিসগুলো। আর কারেন্ট অ্যাফেয়ার্স এর সাথে মিক্স করে, স্ট্যাটিক আর কারেন্ট অ্যাফেয়ার্স মিক্স করে হচ্ছে আলটিমেটলি মেন্সের কোশ্চেন আনসার লিখতে হবে। কোশ্চেন আনসারে তুমি সেই সাথে তুমি নিশ্চয়ই দেখেছো কোশ্চেন মেন্সের কি করে, মানে অপশনালে কি টাইপের কোশ্চেন আসছে, প্রিভিয়াস এর কোশ্চেন দেখলে তুমি আইডিয়া হয়ে যাবে। তো সেই ব্যাপারটা কিন্তু রয়েছে, এইভাবে কিন্তু করতে হবে। ক্লিয়ার শুভজিৎ? অ্যান্সার অ্যাড করলে ভালো হবে, অ্যান্সার অ্যাড করলে ভালো হবে। হ্যাঁ, অ্যান্সার তো অ্যাড করতেই হবে। তো এই যে যে জিনিসগুলো বললাম, তো এই জিনিসগুলো তোমার অ্যাড করা দরকার, যে আচ্ছা আচ্ছা এই কোশ্চেন অ্যান্সার কি হবে আমি তাই বলছো, সেটা বলবো তাই? না, অ্যান্সার এইসব জিনিস তুমি অ্যাড করবে না, যে কবে কোন কোন সম্মেলন সেগুলো হচ্ছে, একদম টু দা পয়েন্টে এক্স্যাক্টলি যাবে। এগুলো তো তুমি ব্যাকগ্রাউন্ড, তোমাকে আমি বোঝানোর জন্য এগুলো বললাম। এগুলো অ্যান্সারে কিচ্ছু দেওয়ার দরকার নেই, ঠিক আছে? কিন্তু তুমি মাঝে মাঝে কিছু কিছু ধরো মেইন যে দরকার, যে ধরো ইন্ডিয়াতে কবে কবে হয়েছে, ঠিক আছে, সেটা তুমি দিলে, যেহেতু ইন্ডিয়ার পয়েন্ট অফ ভিউতে তোমার কোশ্চেনটা এসছে। অন্যান্য বেলগ্রেড সম্মেলন কবে, কায়রো সম্মেলন কবে, লুসাকা সম্মেলন কবে, এইসব তোমার কোশ্চেন অ্যান্সারে ইনক্লুড করার কোনো দরকার নেই। যে কারণ এখানে কোশ্চেনটা কি এসছে দেখো, অ্যানালাইজ করো, যে ইন্ডিয়ার পয়েন্ট অফ ভিউতে জিজ্ঞেস করছে। কারণ ধরো এই সিএসসি এক্সাম দিয়ে তো আইএফএস অফিসার হচ্ছে, তাই না? ফিউচার ডিপ্লোমাট তো তুমি হচ্ছে। এই যে এস জয়শঙ্কর স্যার আছেন, ঠিক আছে? তো ইনি কোথা থেকে গেছেন আইএফএস হয়ে, তো এই তো সেই সিএসসি এক্সাম দিয়েই তো, সেই হিসাবে তুমি অ্যাজ এ ডিপ্লোম্যাট তুমি কোন স্টাইল নেবে বা কোন পদক্ষেপ তুমি নেবে, তো সেই জিনিসগুলো তুমি লিখতে হবে, বা যাতে আমার ইন্ডিয়ার ইন্টারেস্ট থাকে, ইন্ডিয়ার স্বার্থ কায়েম হয় যেইভাবে নিলে সেই হিসাবে, ঠিক আছে? তো সেখানে কি কি পয়েন্ট গুলো আমাদের অ্যানালাইজ করা দরকার, যে দেখো মেইন মেইন জিনিসগুলো তুমি কিন্তু ওনার বিভিন্ন বক্তৃতা তুমি দেখলেই বুঝতে পারবে, যে আমাদের দেখো এনার্জি ক্রাইসিস রয়েছে। এনার্জি ক্রাইসিসের জন্য আমাদের কিন্তু সব থেকে বেশি আমরা নির্ভরশীল কার উপর, রাশিয়ার উপর কিন্তু রয়েছে। রাশিয়া আমাদের দেখো 8 নম্বর বা 9 নম্বরও ছিল, আমরা যে এনার্জি তাদের কাছ থেকে নিতাম আগে, রিসেন্টলি 2 নম্বরে চলে এসছে র্যাঙ্কে। ইরানের পরেই কিন্তু তোমার 2 নম্বরে আসে কে, রাশিয়া চলে এসছে। বিভিন্ন ধরনের ক্রুড অয়েল বা সেখান থেকে কিন্তু আমরা কন্টিনিউয়াসলি নিয়েছি, এবং এতটা কম দামে, ঠিক আছে? তো তার মানে কি আমাদের প্রায়োরিটি কিন্তু চেঞ্জ হয়ে গেছে, তাই না? আগে অন্যান্য দেশ থেকে আমরা যেটা নিতাম তার থেকে অনেক কম দামে আমরা পেয়েছি। তো এনার্জি ইস্যু আমাদের রয়েছে, তারপর আর্মস এর ইস্যু রয়েছে আমাদের, প্রচুর পরিমাণে আর্মস কিন্তু আমরা সেখান থেকে নিয়েছি, এবং তারপরে সেগুলো আপডেট করার জন্য তো সেগুলো করতে হবে। খালি কিনে রাখলেই তো হবে না, হঠাৎ তো খারাপ হয়ে যেতে পারে, তো সেগুলো তো ঠিকঠাক করে রাখার জন্য আমাদের ভালো রিলেশন রাখতে হবে তাদের সাথে। তো এই যে যে ব্যাপারগুলো, বুঝতে পারছো জিনিসগুলো আমি কি বলছি শুভজিৎ? আর তারপরে ধরো তোমার যে বিজনেস করার যে ব্যাপারগুলো রয়েছে, ঠিক আছে, ডাইরেক্ট বিজনেস করার, তো তাদের ওখানে ধরো বিভিন্ন ধরনের জিনিসগুলো যেগুলো আমরা পাই, তুমি দেখবে যারা এডিবল অয়েল যেগুলো আছে, ঠিক আছে, বা যেরকম ধরো এই যে সানফ্লাওয়ার অয়েল, এগুলো সারা পৃথিবীর 40% ওখান থেকে আসছে, ঠিক আছে? তো সেই জিনিসগুলো, তুমি এত বড় একটা দেশ, তো সেই হিসাবে তাদের কিন্তু খুবই ইনফ্লুয়েন্সিয়াল কান্ট্রি। তো এই যে আমাদের যেগুলো ইন্টারেস্ট গুলো রয়েছে সেগুলো কিন্তু আমাদের সেই হিসাবে ফলো করা দরকার। আর তাছাড়া টাইম এন্ড এগেইন টেস্টেড ফ্রেন্ড হচ্ছে আমাদের রাশিয়া ছিল, ঠিক আছে? তো সেই জিনিসটারও কিছু, তারপরেও এগুলো মাথায় রাখার পর তাও দেখাতে হবে কোশ্চেন আনসারে, যে হ্যাঁ আমরা যদি বিভিন্ন টাইমে বিভিন্ন ভাবে 1971 ওয়ারে আমাদের হেল্প করেছে যখন কেউ করেনি, সেসব ঠিক আছে, কিন্তু তারপরেও কিন্তু রাশিয়ার ইকোনমি যাতে খুবই খারাপ, সে কিন্তু মারাত্মকভাবে নির্ভরশীল হয়ে পড়েছে চায়নার জন্য, আর চায়নার সাথে আমাদের ভালো রিলেশন না, ঠিক আছে? তারা কিভাবে কন্টিনিউস টাইম এন্ড রিপিটেডলি আমাদের এগেনস্টে কিন্তু স্টেপ নিচ্ছে। তো সেই অনুযায়ী আমাদের একটা ব্যালেন্স রেখে সেই হিসাবে চলতে হবে। আবার ইউএস এর সাথেও ভালো রাখতে হবে রিলেশন, যেটার জন্য কিন্তু আমরা কোয়াডে অংশগ্রহণ করেছি, এবং কোয়াড স্টেপ নিচ্ছে। তুমি রিসেন্টলি কিন্তু জানো যে সাউথ চায়না সিতে চায়না কি সিস্টেম গুলো নিচ্ছে একের পর এক, ঠিক আছে? সেখানকার সভারেন্টি নষ্ট হচ্ছে সাউথ চায়না সি, মানে দক্ষিণ চীন সাগরের যে সকল ছোট ছোট দেশগুলো আছে। তো সেইখানে কিন্তু আমরা এই যে কোয়াডের দেশগুলো একসাথে স্টেপ নেওয়া এখন শুরু করছি। জাপানও কিন্তু সেখানে আসছে, কারণ তাদের আর্টিকেল 10 কিন্তু তারা চেঞ্জ করে নিচ্ছে, তাই না? তো তাদের জাপান কনস্টিটিউশন, এবং তারা হিউজ পরিমাণে ইনভেস্ট করছে তাদের সামরিক ক্ষেত্রে, এবং তাদের ডিফেন্স বাজেট এক্সট্রিমলি লেভেলে বাড়াচ্ছে। তো তারপরে এখানে কোয়াড থেকে কিন্তু আমরা সেই হিসাবে স্টেপ নিচ্ছি। আর রিসেন্টলি তুমি জানো যে আমাদের কিন্তু আহ উম, উত্তরাখণ্ডে কিন্তু ইউএসএ আর ভারতীয় সৈন্যরা একসাথে মিলে কিন্তু যুদ্ধ অভ্যাস করছে, ঠিক আছে? তো সেটাও একটা, চায়নাকে কিন্তু একটা এই দেওয়া হচ্ছে। আর চায়না আর রাশিয়ার কিন্তু একটা নেক্সাস এখন আছে, ঠিক আছে, যতই আমাদের সাথে ভালো রিলেশন থাকুক, কারণ রাশিয়া অসম্ভবভাবে নির্ভরশীল এখন চায়নার উপরে, কারণ চায়না পুরো মার্কেট ক্যাপচার করে নিয়েছে রাশিয়ার, ঠিক আছে? আর এনার্জির দিক থেকে তো সম্পূর্ণভাবে নির্ভরশীল চায়না রাশিয়ার উপর।
তো এই যে যে দেখো এত এত জিনিসগুলো আমি বললাম, তো এই জিনিসগুলো কিন্তু অ্যানালাইজ করে তোমার আমাদের দেশের স্বার্থ কোথায় সিদ্ধি হবে, সোজা কথা, সেই জিনিসগুলো তোমার পয়েন্ট অফ ভিউতে এখানে লিখিতে হবে। কারণ কোশ্চেনে কি চেয়েছে, শুভজিৎ বুঝতে পারছো আমি কি বলছি, মালবিকা ক্লিয়ার? এই জিনিসগুলো এখানে আনসার করতে হবে তোমার, টু দা পয়েন্টে, শর্টে শর্টে লিখতে হবে। বড় বড় গাদা গাদা লাইন করে আমি এসে লিখবো তার কিন্তু এখানে জায়গা না, এখানে হচ্ছে টু দা পয়েন্টে পারফেক্ট ওয়ার্ড গুলো এখানে লেখা দরকার মেইন মেইন, কারণ এখানে তোমার লিমিটেড ওয়ার্ড লিমিট রয়েছে। তো এই জিনিসগুলো কনসাইজ করে তো হচ্ছে তোমার এখানে কোশ্চেন আনসারে ইনক্লুড করতে হবে। সুরজিৎ বুঝতে পারছো, যে কারণ জোট নিরপেক্ষ আন্দোলন হলেও কিন্তু এখন আমাদের সময়ের সাথে সাথে কিভাবে আমাদের ইন্টারেস্টও চেঞ্জ হয়, তাই না? তো সেই হিসাবে আমাদের দুজনের সাথে কিন্তু আমাদের ব্যালেন্স রেখে এগোতে হবে, ঠিক আছে? সোভিয়েত ইউনিয়ন তো এখন নেই, এখন কি আছে, রাশিয়া। তো সেই হিসাবে তারা কিন্তু সেই হিসাবে তোমার কমিউনিস্ট কান্ট্রি সেই হিসাবে আছে, আর তারা নেক্সাস করছে চীনের সাথে। আর ক্যাপিটালিস্ট কান্ট্রি কে আছে, মার্কিন যুক্তরাষ্ট্র। তো সেই হিসাবে আমাদের সময়ের সাথে সাথে আমাদের কিন্তু চাহিদাও চেঞ্জ হয়, এবং আমাদের ইন্টারেস্টও সেই হিসাবে চেঞ্জ হবে। তো আমাদের ইন্টারেস্ট কোন কোন ভাবে আমরা রাখতে পারি, এবং তার সাথে রাখার জন্য সেইভাবে আমাদের ভালো রাখা দরকার। তো সেই হিসাবে কিন্তু আমরা স্টেপ নিচ্ছি, যার জন্য আমাদের প্রতিবেশী দেশ পর্যন্ত যারা আমাদের চিরশত্রু, তারা প্রাইম মিনিস্টার ইমরান খান সে অব্দি আমাদের স্টেডিয়ামে গিয়ে ভারতের গুণগান গাচ্ছে। নিশ্চয়ই তুমি দেখেছো স্টেডিয়ামে এস জয়শঙ্করের কথা বলছে যে আমরা রাশিয়ার সাথে আমাদের এত ভালো রিলেশন, এত জলের দামে আমরা তেল কিনছি, আবার ইউএস এর সাথেও আমরা বিভিন্ন ধরনের বিভিন্ন স্টেপ নিচ্ছি, ঠিক আছে? আবার কোয়াড এর সাথে ভালো রিলেশন রাখছি, ঠিক আছে? তো তোমার তোমার চিরশত্রু যখন তোমার প্রশংসা করছে স্টেডিয়ামে দাঁড়িয়ে, এবং তার এক্সাম মানে কি কি বলে ওটা, তোমার ইলেকশন র্যালিতে, বুঝতে পারছো? তো এই যে যে ব্যাপারগুলো, তো এই জিনিসগুলো কিন্তু অ্যানালাইজ করে তোমার কিন্তু সেই হিসাবে করতে হবে যে কেন এগুলো করা হচ্ছে স্টেপ বাই স্টেপ, তাহলে সেই হিসাবে ঠিক না হচ্ছে। হ্যাঁ মালবিকা, আমি বুঝতে পারছি তোমার কানেকশনের প্রবলেম হচ্ছে, কোনো সমস্যা নেই, টেনশন নেওয়ার কোনো ব্যাপার নেই। আমাদের ক্লাস পুরোটাই রেকর্ড করা থাকবে, ঠিক আছে? ক্লাসের শেষ হওয়ার পর তুমি রেকর্ডটা দেখে নিও, ঠিক আছে? ওকে। আর যতক্ষণ তুমি দেখতে পাচ্ছ দেখো, তো তুমি কানেকশনটা তুমি চেষ্টা করবে যে ওয়াইফাই তে কানেকশন করার, ঠিক আছে? তাহলে তুমি ক্লাসটা একদম, শুভজিৎ আচ্ছা আচ্ছা আবার চলে গেছে, তাহলে ঠিকঠাক ক্লাসে তুমি করতে পারবে। আচ্ছা শুভজিৎ বুঝতে পারলে আমি কি কি বললাম? তো এই জিনিসগুলো কিন্তু অ্যানালিটিক্যালি তোমার খাতায় আনার দরকার। আর তারপরে তুমি ধরো জোট নিরপেক্ষ রিলেটেড তুমি জিনিসগুলো করছো, তুমি এখনকার রাশিয়ার ম্যাপটা ওভারঅল তুমি একটু এঁকে দিলে, আর ইউএস এর ম্যাপটা এঁকে দিলে, ঠিক আছে? ওই যেটা আমি আবার বললাম যে খুব হাইফাই লেভেলে আঁকতে হবে তা না, মোটামুটি দেখে যেন বোঝা যায় এটা রাশিয়ার ম্যাপ হয়েছে আর সেটা ইউএস এর ম্যাপ রয়েছে। তো সেটা তুমি কি করে দেবে, তো তুমি পেন্সিল দিয়ে আঁকবে, ঠিক আছে? আলাদা, বা যদি তুমি ধরো প্র্যাকটিস করতে করতে এরকম পর্যায়ে চলে যায় যে ধরো তুমি ব্ল্যাক পেন দিয়ে লিখছো, ওই ব্ল্যাক পেন দিয়ে তুমি শর্ট এভাবে এঁকে দিলে, ঠিক আছে? কেন, যে দেখে যেন বোঝা যায়, ঠিক আছে? যে তোমার হাইফাই দরকার তা না, কিন্তু দেখে যেন বোঝা যায় যে হ্যাঁ এটা ইউএস এর ক্যান্ডিডেট রেখেছে, আর এটা হচ্ছে তোমার ইউএস রাশিয়ার ম্যাপ রেখেছে। ওকে, এইভাবে কিন্তু বুঝতে পারলে তো একটা কোয়েশ্চেন কি করে নামাতে হবে। আমি তার জন্য দেখো কোয়েশ্চেন ধরেই করলাম, আর এই টাইপের কোয়েশ্চেন অলরেডি বহু এসছে প্রিভিয়াস ইয়ারে, আর এই টাইপেরই কোয়েশ্চেন আসে। এই যে জোট নিরপেক্ষ আন্দোলন কাকে বলে, কবে স্থাপিত হয়েছিল, কি কি সম্মেলন, জীবনে কোনোদিন আসবে না, ঠিক আছে? কারণ এটা তোমার এসএসসি এক্সাম না, যে এসএসসি এক্সামে তুমি এসে লিখছো, তাই না? এটা সিএসসি এক্সাম, ঠিক আছে? তো সিএসসি হচ্ছে তোমার অ্যানালিটিক্যাল কোয়েশ্চেন এরকম থাকে। ক্লিয়ার শুভজিৎ, মালবিকা বুঝতে পেরেছো? তো আমি তার জন্য তোমার কোয়েশ্চেন ধরে একটা অ্যানালাইজ করে দেখো, তো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন দেখলে তোমার ক্লিয়ার হয়ে যাবে যে কোন টাইপের কোয়েশ্চেন জেনারেলি আসে কি আসে না। আর তার জন্য আমি বই কিন্তু তোমাদের আমি অলরেডি বহুদিন আগে আমি পাঠিয়ে দিয়েছি, নিশ্চয়ই তুমি তোমরা কিনেছো, ঠিক আছে? তো এই জিনিসগুলো কিন্তু হচ্ছে জোট নিরপেক্ষ আন্দোলনে, ঠিক আছে? তো এখানে তোমার দেখো জোট নিরপেক্ষ আন্দোলনের অবদানের কথা এখানে বলা হচ্ছে যে এটা একটা বিশ্বজনীন একটা চরিত্র দান করেছে, এবং সারা পৃথিবী জুড়ে প্রচুর দেশে তাই একসাথে এখানে এখানে জয়েন করেছে, এবং তারা একটা তাদের প্ল্যাটফর্ম পেয়েছে তাদের যে যে সমস্যা রয়েছে সেই সকল সমস্যা সমাধান করার জন্য তাদের কি কি স্টেপ নেওয়া দরকার বা বলে তারা মনে করে, বা কি হলে ভালো হয় এই অঞ্চলের, তার জন্য তারা একটা খুব বড় প্ল্যাটফর্ম পেয়েছে, এবং তারা কিন্তু শান্তিপূর্ণভাবে সেখানে কিন্তু বিরাজ করছে। তো সেই ব্যাপারটা আছে, এবং এখানে বর্ণ বৈষম্যের বিরুদ্ধে তারা কিন্তু এভাবে স্টেপ নিচ্ছে। হ্যাঁ ঠিক আছে, এক্সিট করো, ঠিক আছে মালবিকা, আমি আর তাহলে কি বলবো। কিন্তু তুমি নেক্সট দিন থেকে দেখো যেন তোমার ইন্টারনেট কানেকশনটা ঠিক থাকে, ঠিক আছে? ঠিক আছে, তারপর দেখো যেটা বিশ্বের ধনী যে সকল উন্নত দেশগুলো আছে, তারা ডিভাইড অ্যান্ড রুল পলিসি ফলো করে তারা এই সকল উন্নয়নশীল দেশগুলোকে এরা ভাঙছে, এবং যাতে ইউনাইটেড না হতে পারে তারা কাজ করছে। তো সেই দিকে আমাদের মনোনিবেশ না করে আমরা এই সকল ছোট ছোট যে অর্থনৈতিক ভাবে ছোট ছোট দেশ, সকল দেশ এরা যাতে একসাথে, মানে দশের কি জানো, দশের লাঠি একের বোঝা, ঠিক আছে? তো সেরকম ভাবে মানে আমরা একসাথে ইউনাইটেড হয়ে যদি থাকি,
তাহলে সেটা আমাদের কোনো ধরনের কোনো প্রবলেম হলে সেটা আমরা আস্তে আস্তে উঠতে যাবো, কিন্তু যদি আমরা আলাদা হয়ে যাই তাহলে কিন্তু পারবো না। তো এই যে যে জিনিসগুলো নিয়ে এগুলো কিন্তু তখন এখানে বলা হচ্ছে, ঠিক আছে। তারপর জোট নিরপেক্ষ আন্দোলনগুলো কিন্তু একই সাথে উম যেটা পৃথিবীর বিভিন্ন দেশের যে সকল উন্নত দেশগুলো যেরকম কোনো অর্থনৈতিকভাবে যেগুলো চুক্তি আছে বা ফ্রি ট্রেড এরিয়া, তো এখানেও এই সকল দেশগুলো যাতে নিজেদের অর্থনৈতিকভাবে উম আরো কানেক্টেড হতে পারে, আরো উন্নত হতে পারে, তো তার জন্য বিভিন্ন দেশের মধ্যে এই সকল জোট নিরপেক্ষ দেশগুলো নিজেদের মধ্যে বিভিন্ন ধরনের চুক্তি করবে এবং যাতে পরবর্তীতে তাদের ইকোনমিক্যালি উন্নতি হতে পারে, ঠিক আছে। যেরকম ধরো ফ্রি ট্রেড এরিয়া যেরকম একটা অঞ্চল হতো, মানে শুল্কবিহীন তোমার কিন্তু বাণিজ্যের পরিমাণ, যেটা হলে কিন্তু দুই দেশের মধ্যে বা বহু দেশের মধ্যে কিন্তু বাণিজ্যের পরিমাণ বাড়তে থাকে, ঠিক আছে। যেরকম তোমার নাফটা, নর্থ আটলান্টিক ফ্রি ট্রেড এরিয়া, ঠিক আছে, যার ফলে কিন্তু তোমার এই যে ইউএসএ, মেক্সিকো, তোমার কানাডা, এদের মধ্যে কিন্তু ফ্রি ট্রেড চলছে, ঠিক আছে। তো সেই ব্যাপারগুলো কিন্তু রয়েছে। ওকে, তো এই জিনিসগুলোই বেসিক্যালি তোমার কিন্তু এখানে অবদানের কথা বলা হচ্ছে। তো তারপরে বেশ, হ্যাঁ, এই জিনিসগুলো আমরা পরপর আমরা দেখেছি জোট নিরপেক্ষ আন্দোলনে। তো তারপর দেখো যে আহ, এখন কি জোট নিরপেক্ষ আন্দোলন রেলেভেন্ট, এই টাইপের কোশ্চেন অনেকবার আসছে। তো তাহলে রেলেভেন্ট কি না, তো সেই হিসাবে তুমি তোমার পয়েন্ট অফ ভিউ তোমার হিসাবে এখানে কোশ্চেন অ্যান্সারে নামাতে হবে, ঠিক আছে। তুমি হা বোধও করতে পারো যে হ্যাঁ এখনো রেলেভেন্ট, বা তুমি না বোধও করতে পারো না এখন রেলেভেন্ট না। তো তাহলে দাদা আমি হা করবো না না করবো, তুমি দেখবে আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কি স্টেপ নিচ্ছে, তো তার উপর ভিত্তি করে তুমি সেই হিসাবে অ্যান্সারটা লিখতে হবে। বা তুমি যদি মনে করো হ্যাঁ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হা স্টেপ নিচ্ছে, কিন্তু তুমি মনে করছো না স্টেপ নিলে বেস্ট হয়, হ্যাঁ তুমি তাহলে না হিসেবে লিখতে পারো। কিন্তু তুমি তাহলে যে পয়েন্ট গুলো তুমি সেখানে কোশ্চেন আনসারে লিখছো সেগুলো যেন একদম সলিড হয়, ঠিক আছে। একদম সলিড, যে তুমি কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এগেনস্টে যাচ্ছ না, কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যদি এর এই পদ্ধতিগুলো ফলো করে তাহলে আরো ভালো হবে, সেটা তুমি তোমার অ্যান্সারে দেখছো, তো তাহলেও কিন্তু তোমার নাম্বার বেশি পাওয়ার সম্ভাবনাও রয়েছে। তুমি নেগেটিভ ভাবেও তুমি যদি সেই পয়েন্টগুলো একদম খুব বেস্ট প্রস্ফুটিত করতে পারো তুমি তোমার কোশ্চেন অ্যান্সারে, তাহলে কিন্তু তোমার সেই হিসাবে নাম্বার আসবে, ঠিক আছে। এখন এরকম কোনো ব্যাপার না যে আমি গভর্নমেন্টের সাথে হায়ের সাথে হাই মিলিয়ে আমি সেই হিসাবে লিখাবো, না, এখানে নাও তুমি করতে পারো কোশ্চেন অ্যান্সারে, ঠিক আছে। কারণ তুমি এই টাইপের তোমার কিন্তু এরকম স্বাধীনতা দেওয়া হয় কোশ্চেন অ্যান্সারে। তুমি যদি কোশ্চেন গুলো দেখো অপশনাল বা জিএস এর কোশ্চেন, এরকম কিন্তু দেওয়া যায় যে তুমি কি মনে করো, তোমার পয়েন্ট অফ ভিউ এখানে লেখো। তাহলে তুমি হা বোধকও করতে পারো নাও করতে পারো, কিন্তু তোমার পয়েন্ট গুলো যেন একদম সলিড হয়, ঠিক আছে। একদম সলিড হতে হবে তোমার পয়েন্ট গুলো, সেই জিনিসটা হচ্ছে এখানে খুবই ক্রুশিয়াল। সুজিত, ক্লিয়ার, বুঝতে পারছো? তো এই জন্য কিন্তু তোমার অপশনাল কোশ্চেনের অ্যান্সার লেখার সময় কিন্তু এই জিনিসগুলো খেয়াল রাখতে হয়। ওকে, তো এই জিনিসগুলো তোমার বেসিক্যালি এখানে রয়েছে। আর তারপরে এখানে পতনের কারণ কি, অবদান কি, এইসব জিনিস জীবনে কখনো আসবে না, তুমি এমনি একটু রিডিং দিলে বুঝতে পারবে যে অবদান গুলো কি কি রয়েছে। ওই এই জিনিসগুলো হচ্ছে তোমার অবদান, মানে ওই যে তোমার ছোট ছোট যে সকল দেশগুলো সবে স্বাধীনতা পেয়েছে তারা একজোট হয়েছে, ঠিক আছে। তো এই যে যে জিনিসগুলো এগুলো কিন্তু কিন্তু মেইন আমরা যেগুলো বললাম অ্যানালাইজ করলাম যে এই অ্যানালিটিক্যালি কোয়েশ্চেন কিন্তু এখানে আসে সিএসসি অপশনাল কোশ্চেন, ঠিক আছে, বা অনেক সময় তোমার মেইনসেও আসতে পারে। তো যদি কোনো কোয়ারি থাকে, তো এইভাবে হচ্ছে আমাদের এই চ্যাপ্টার কমপ্লিট হচ্ছে। তো যদি তোমার কোয়ারি থাকে বা কোনো কিছু কোশ্চেন থাকে বা ডাউট থাকে, তো সেগুলো বলো, আমরা সেগুলো নিয়ে কথা বলবো।
হ্যাঁ মালবিকাই তো তুমি জয়েন করেছো, কানেকশন দেখতে থাকো। হ্যাঁ কোনো কোশ্চেন আছে শুভজিৎ? যদি কোনো কোশ্চেন থাকে মালবিকা বলো, যে বুঝতে প্রবলেম হলে তো সেই জিনিসগুলো রয়েছে। আর কোন কোন টাইপের কোশ্চেন আসবে সেগুলো তো আমরা ডিটেলসে ডিসকাস করলাম, যে ওই এই টাইপেরই কিন্তু জেনারেলি কোশ্চেন আসে। শুভজিৎ কোশ্চেন আছে কোনো? এটা হচ্ছে আমাদের পরের চ্যাপ্টারের নাম। ওকে ওকে ঠিক আছে, তো দেখে নিয়ে তো এগুলো হচ্ছে তোমার স্ট্যাটিক কোশ্চেন আমরা যেগুলো করেছি, আর তার সাথে কারেন্ট অ্যাফেয়ার্স মিক্স করে, যেটা তুমি দা হিন্দু বা ইন্ডিয়ান এক্সপ্রেস থেকে রেগুলার নোট তৈরি করছো, রেগুলার তুমি ডাটা নিচ্ছ, সাবজেক্ট ওয়াইজ একটার সাথে একটা পেজ জয়েন করবে কি করে সেগুলো তো আমরা আগে বলেছি, তো সেইভাবে করতে হবে। নেক্সট হচ্ছে চ্যাপ্টার হচ্ছে 17 চ্যাপ্টার, ঠিক আছে, চ্যাপ্টার 17 অপশনাল। চ্যাপ্টারের নাম কি? উত্তর দক্ষিণ সম্পর্ক ও নতুন অর্থনৈতিক অর্থ ব্যবস্থা। ঠিক আছে, এটা হচ্ছে তোমার চ্যাপ্টারের নামই এত বড়। ঠিক আছে, মানে হচ্ছে তোমার নর্থ সাউথ রিলেশনস অ্যান্ড নিউ ইন্টারন্যাশনাল ইকোনমিক অর্ডার। ঠিক আছে, তো এই হচ্ছে চ্যাপ্টারের নাম। চ্যাপ্টারটা হচ্ছে কত চ্যাপ্টার? চ্যাপ্টারটা হচ্ছে আমাদের 17 চ্যাপ্টার, 17তম চ্যাপ্টার। এটা 197 পেজে তুমি কিন্তু ডাইরেক্ট পেয়ে যাবে বইতে। ঠিক আছে, মালবিকা বুঝতে পেরেছো? এটা হচ্ছে আমাদের নতুন চ্যাপ্টার, যে উত্তর দক্ষিণ সম্পর্ক ও নতুন অর্থনৈতিক অর্থ ব্যবস্থা, নর্থ সাউথ রিলেশন নিউ ইন্টারন্যাশনাল ইকোনমিক অর্ডার। ঠিক আছে, তো এইটা আমরা থেকে আমরা পড়তে থাকবো। ঠিক আছে, তো এখানে তোমার দেখো নর্থ সাউথ রিলেশন মধ্যে, নর্থ মানে কি? উত্তর, সাউথ মানে দক্ষিণ, আমরা জানি। তো এখানে জেনারেলি কি বোঝাচ্ছে? স্যার খুব প্রবলেম হচ্ছে, সাউন্ড কেটে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আর কি বলবো, কেটে যাচ্ছে তাহলে আর তো আর কিছু করার নেই। ঠিক আছে, তো এটা তোমার বেসিক্যালি উন্নত আর উন্নয়নশীল দেশ কিন্তু এখানে বলা হয়। ঠিক আছে, তো এইখানে তোমার দেখো নর্থ আর সাউথ। নর্থ মানে এখানে কি বোঝা যাচ্ছে? উন্নত পয়সাওয়ালা কান্ট্রি। সাউথ মানে সোজা কথায় অনুন্নত, মানে এবং খুবই গরিব দেশ। ঠিক আছে, ঠিক আছে, নর্থ মানে মানি আছে, আর সাউথ মানে তাদের টাকা পয়সা নেই। ঠিক আছে, এইভাবে মনে রাখলে, আমি শর্টে বলছি যাতে তুমি, যাতে মনে থাকে তোমার, কারণ এইরকম নর্থ সাউথ ডিভিশন নিয়েও কিন্তু অনেক সময় ফিলিংসেও কোশ্চেন আসে, যদি সেই জিনিসগুলো তোমার যাতে কারেন্ট অ্যাফেয়ার্সে চলতে থাকে জেনারেলি। ঠিক আছে, বুঝতে পেরেছো? তো সেই ব্যাপারটাও কিন্তু এখানে রয়েছে, তো এটাও কিন্তু অ্যানালাইজ করা তোমার দরকার, যে নর্থ সাউথ ডিভিশন। তো তার মানে আমরা বুঝতে পারছি কোনটা তোমার, যেটা নর্থ মানে সেটা তোমার কিন্তু খুবই পাওয়ারফুল কান্ট্রি, সেটার কথা এখানে বলা হচ্ছে। ঠিক আছে, উচ্চ আয় সম্পন্ন, মানে উচ্চ প্রচুর টাকা পয়সাও আছে, এবং ইকোনমিক্যালি তাহলে তারা পাওয়ারফুল, এবং মিলিটারিও তারা পাওয়ারফুল, তো সেই জিনিসটা রয়েছে। তো তারাই কিন্তু তোমার এই যে নর্থে পড়ছে, আর সাউথে কি গরিব দেশ। ঠিক আছে, এভাবে সহজে মনে বুঝলে তোমার কিন্তু মনে থাকবে। তো এইবার তোমার দেখো, যেটা আমরা দেখেছি যে সারা পৃথিবীর 75% বা 80% লোক থাকে হচ্ছে এই উন্নয়নশীল বা গরিব দেশগুলোতে, আর বাকি 20 to 25% থাকে কিন্তু এই উন্নত দেশগুলোতে। আবার এই উন্নত দেশগুলো সারা পৃথিবীর যত ওয়েলথ আছে তার 70 থেকে 80% কন্ট্রোল করে কিন্তু আবার এরা। ঠিক আছে, আর গরিব দেশ বাকি জিনিসগুলো গুলো দেখতে থাকে। ঠিক আছে, মানে এটা আমি সারা ওয়ার্ল্ড ওয়াইড বলছি, একটা দেশের ক্ষেত্রে বলে না, সারা ওয়ার্ল্ড ওয়াইড। তো সেই জন্য কিন্তু এই যে নর্থ সাউথ ডিভাইড বলা হয়ে থাকে, নর্থ মানে কি বড় লোক, আর সাউথ মানে গরিব। ঠিক আছে, এইভাবে যত শর্টে তুমি দেখো তাহলে তোমার সহজে মনে থাকবে। ঠিক আছে, নর্থ মানে হচ্ছে বড় লোক, উত্তরে আছে, মানে দক্ষিণে মানে হচ্ছে তোমার গরিব দেশ। তো ঠিক আছে, তো এই যে জিনিসগুলো বেসিক্যালি এবার তুমি দেখতে পারো, তাহলে এই যে গরিব বড় লোক এগুলো আমি কি করে দেখছি? ঠিক আছে, কারেন্সি, কার কত টাকা, তো সেগুলো কি, কার কত টাকা কি করে দেখলাম, যে আমি মাথা পিছু আয়, মানে গড়ে কোন লোক, মানে কোন দেশের লোকেরা গড়ে কত টাকা ইনকাম করে মাসে। ঠিক আছে, মাসে বা তুমি বছরে, যেটা আমি একটু আগেও কিন্তু বললাম, দেখো যে সারা পৃথিবীর মধ্যে ধরো মনে হতে পারে যে তাহলে তো ইউএসএ খুব বড় ইকোনমি, ওরাই হচ্ছে সবচেয়ে বড় লোক। না, ইউএসএ র্যাঙ্ক অনেক অনেক নিচে। সব থেকে বড় লোক মাথা পিছু আয় দিয়ে হচ্ছে, সেটা কি লুক্সেমবার্গ। ঠিক আছে, মানে মাথা পিছু আয় তোমার গড় আয় কত বেশি। ভারতেও যেরকম খালি আম্বানি আদানি দিয়ে তো না, সারা দেশে প্রচুর লোক রয়েছে। ঠিক আছে, আম্বানি আমারও প্রচুর টাকা আছে, আর আদানি দেখা যাচ্ছে আর কয়েক কয়েক মাস বা কয়েক বছরের মধ্যে 1 নম্বরে চলে আসবে সারা পৃথিবী, যা যে গতিতে এগোচ্ছে। ঠিক আছে, তুমি দেখলেই বুঝতে পারবে যে আম্বানি কিভাবে উঠছে কত তাড়াতাড়ি। তো কালকেই আদানিও এনডিটিভিও কিনে নিয়েছে। তো এতদিন আমরা যেটা জানতাম যে গভর্নমেন্টের এগেনস্টে প্রচুর জিনিসপত্রগুলো সবসময় এনডিটিভিতেই আসে, তো এবার দেখবে কি আসে। ঠিক আছে, যাই হোক, তো এনডিটিভি পুরোপুরি কিনে নিয়েছে, তো সেই জিনিসটা আছে। তো আরো আস্তে আস্তে পরপর অন্যান্য লাইনও আস্তে আস্তে যেটা আমরা দেখলাম কিছুদিন আগে হেলথ সেক্টরেও আস্তে আস্তে ঢুকছে আদানি।
তো কিন্তু তারপরে খুব যেটা দেখা যাচ্ছে হাই ডেপথ রয়েছে, ঠিক আছে, আদানির মানে হচ্ছে তোমার প্রচুর পরিমাণে গ্রিন রয়েছে। তো এই জন্য রিসেন্টলি তুমি দেখবে আদানি গ্রিনের শেয়ারের দাম অনেক কমে গেছে, ঠিক আছে। কিন্তু আদানি পাওয়ারের দাম অনেক বেড়েছে। মানে এগুলো কি, আমি শেয়ার মানে শেয়ার মার্কেটে যা লিস্টেড কোম্পানি টোটাল যেগুলো রয়েছে 7টা, ঠিক আছে, আদানি গ্রুপের, তো সেখানে লিস্টেড কোম্পানির মধ্যে তোমার তুমি এগুলো তো বুঝতে পারছো তো শুভজিৎ, না আমি কি বলছি? কোথাও বুঝতে না বললে কিন্তু বলো, আমি কিন্তু অনেক জিনিসগুলো কিন্তু একসাথে কানেক্ট করছি, যাতে তার মধ্যে যদি কোথাও বুঝতে প্রবলেম হয় আমাকে কিন্তু সাথে সাথে বলবো, একদম সিম্পল ওয়েতে বলবো, সিম্পল ল্যাঙ্গুয়েজে। কারণ দেখো, যত টপিক তুমি যত সিম্পল ওয়েতে বুঝবে, তত তোমার এখানে থাকবে, মাথায় থাকবে, আর তত সিম্পল ওয়েতে তুমি লিখতে পারবে। কারণ সিএসসি তে তোমার হাইফাই স্টাইলে লেখা দরকার নেই, যত সিম্পল ওয়েতে তুমি বোঝাতে পারবো তত তোমার জন্য নাম্বার পাওয়া অত সহজ, ঠিক আছে। কারণ এটা তুমি শশী থারুরের ক্লাসে নেই যে শশী থারুর হাইফাই লেভেলে ইংরেজি দিতে হবে। হ্যাঁ, 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 হ্যাঁ। রেজিস্টার্ড কোম্পানি যেটা শেয়ার মার্কেটে রয়েছে, যেখানে থেকে তোমার লভ্যাংশ নিতে পারে, ধরো তুমি ওই কোম্পানিতে ইনভেস্ট করছো, তাও তো সেটাও তুমি করতে পারছো, ঠিক আছে, মানে একটা অংশ তুমি নিতে পারলে। তো তারপরে এখানে কিন্তু পাবলিক থেকে এবার কিন্তু টাকা তোলে, ঠিক আছে, আজকে একটা তোমার যেটা আইপিও করে না, তো সেই হিসেবে কিন্তু ইনিশিয়াল পাবলিক অফারিং, তো তার মাধ্যমে শেয়ার মার্কেটে লিস্টেড কোম্পানি থাকে। তো তাহলে তুমিও সেই কোম্পানি কিন্তু একটা আধিকারিক হলে, বা তুমি লিস্টেড, সেখানে কিছু শেয়ার তোমার আন্ডারেও থাকলো, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আস্তে আস্তে কোম্পানি যেগুলো বড় হয় আস্তে আস্তে সেইভাবে আসে, যেরকম নিফটি 50, যেমন ন্যাশনালাইজড আমাদের যেটা আমাদের সারা দেশের সব থেকে বড় বড় যেটা 50টা আছে, সংস্থা বা কোম্পানি আছে, তার মধ্যে লিস্টেড থাকে, ঠিক আছে। তো এইগুলো তো কিন্তু সেরকম, তার মধ্যেও কিন্তু আদানি গ্রুপেও অলরেডি চলে আসছে। তো আদানি এমনি রেজিস্টার্ড কোম্পানি তোমার ওই 7টা রয়েছে, তো তাদের মার্কেট প্রাইস তোমার হিউজ হিউজ এসছে। এবং যেটা দেখানো হচ্ছে যে আমেরিকার বিভিন্ন কোম্পানিগুলো দেখাচ্ছে যে এখানে এরা প্রচুর পরিমাণে ডেপথ রয়েছে মার্কেটে, এখানে মানে ঋণ রয়েছে, ঠিক আছে। কারণ তুমি যদি আদানি মার্কেট স্ট্র্যাটেজি দেখো, ওর মার্কেট স্ট্র্যাটেজিতে আদানি গ্রুপে মেইন মেইন যে মানে একটা পার্টির থেকে, মানে একটা এর থেকে আরেকটা পার্টিতে টাকা দেয়, ঠিক আছে। মানে তুমি ধরো আদানি গ্রিন এনার্জি, ঠিক আছে, এই ওই টাকাটা নিয়ে ধরো যেখান থেকে বিজনেস করে যে টাকাটা হলো, সেই টাকাটা আবার সেটা ইনভেস্ট করছে আদানি পাওয়ারে, ঠিক আছে। আদানি পাওয়ার থেকে আবার সেই টাকা থেকে কিছু নিয়ে আদানি গ্রিন গ্যাসে, ঠিক আছে, তারপরে আদানি গ্যাস থেকে আদানি এন্টারপ্রাইজে। তো এইভাবে এক একটা কোম্পানি থেকে যে যে জিনিসগুলো ইনকাম হচ্ছে, তো সেই জিনিসগুলোই আবার অন্য কোম্পানিতে সেটা ইনভেস্ট করছে। তো তার ফলে নিজের কোম্পানির মধ্যেই সেই জিনিসটা থাকছে, বাইরে সেটা দেখাতে হচ্ছে না। আর তারপরে নিজের কোম্পানি ভ্যালু তাহলে দেখতে পাচ্ছে যে একটার পর একটা যে চেইন সিস্টেম রয়েছে, এবং সেগুলো একটার সাথে আর একটা তোমার নেট প্রফিটও তখন প্রচুর হচ্ছে, এবং তাদের নেট ওর্থ মানে হচ্ছে একটা কোম্পানির যে মোট ভ্যালু সেটাও আলটিমেটলি অনেক বাড়ছে। তো সেটা দেখে ব্যাংকে তখন শো করে দ্রুত ঋণ পেতে সুবিধা হচ্ছে। আর ঋণ কেন নেওয়া হয় গভর্নমেন্ট থেকে, তুমি যখনই বা এই যে যে সকল সংস্থা থেকে কেন ঋণ নেয়, ঋণ নিলে হচ্ছে তখন আমার আস্তে আস্তে সেই হিসাবে তোমার ট্যাক্সের পরিমাণ অনেক কম থাকে, এবং তাছাড়া কিন্তু গ্রোথে দ্রুত সুবিধা হয়। এই যে দেখো প্রচুর ডেপ্থ রয়েছে কার, ফেসবুক কোম্পানি বা গুগল কোম্পানি, তো এদের কি টাকা পয়সা নেই? ঋণ নেওয়ার কি তাদের কোনো দরকার আছে? তো ঋণ কেন নিত, এই কারণগুলো আছে, কিন্তু ট্যাক্স কমানোর জন্য বা দ্রুত গ্রোথ করার জন্য, ঠিক আছে। মার্কেটে লিস্টেড থাকলে, তুমি শেয়ার মার্কেটে লিস্টেড থাকলে প্রচুর পরিমাণে লোক, সেখানে কিন্তু তার ভ্যালু বাড়ে, ঠিক আছে। তো সেই জিনিসগুলো কিন্তু রয়েছে, তো অনেক জিনিসগুলো এর সাথে কানেক্টেড রয়েছে, আরো অনেক। তো আমরা অত ডিটেলসে এখন যাচ্ছি না, কারণ অন্য টপিক নিয়ে বসছি, কিন্তু বুঝতে পারছো আমি মোটামুটি একটা আলটিমেট তোমাকে বোঝাবো যে জিনিসগুলো মানে কোন ভাবে চলতে থাকে, ঠিক আছে, আর কিভাবে লিস্টেড হয় জিনিসগুলো, যে এতগুলো নেটওয়ার্ক কি করে বাড়ছে, তো সেই হিসাবে। তো মার্কেট প্রাইস তোমার এইভাবে তোমার শেয়ার মার্কেটে তাদের যে প্রাইসও কিন্তু বাড়ছে প্রত্যেকটা শেয়ারের, মানে প্রত্যেকটা কোম্পানি শেয়ারে। তুমি দেখবে তুমি আদানি তোমার মাত্র 6 মাস আগে আদানি পাওয়ারের দাম ছিল 112 টাকা, ঠিক আছে, এখন প্রায় 400 টাকার কাছাকাছি চলে এসেছে পার শেয়ার, ঠিক আছে। 500, হ্যাঁ, হ্যাঁ, না, হ্যাঁ, 350-400 কাছাকাছি চলে আসে পার শেয়ার, এক একটা শেয়ার, ঠিক আছে। তো সেরকম ব্যাপারগুলো রয়েছে, কিন্তু তারপরে যে জিনিসটা অনেক কিছু দেখা দরকার ইনভেস্ট করার টাইমে, তো সেই জিনিসটা রয়েছে আর কি। আচ্ছা, যাই হোক, তো এইভাবে হচ্ছে এগোতে থাকে। তো নর্থ সাউথ আমরা যেটা বলছিলাম সেই দিকে আমরা আবার ফিরে আসি, বুঝতে পারলে শুভজিৎ? তো এইভাবে কিন্তু এই জিনিসগুলো আস্তে আস্তে এগোতে থাকে। এটা আমার পুরো ইকোনমি কনসেপ্ট, তার মানে আমরা পলিটির মধ্যে সেই জিনিসগুলো নিয়ে ডিসকাস করলাম। ইকোনমি পার্টের সাথে এগুলো কিন্তু কানেক্টেড রয়েছে, ঠিক আছে, যে কারণ কি কি কারণে ডিপেন্ড করে কোনো ইকোনমি উপরের দিকে ওঠার জন্য। আচ্ছা, নর্থ সাউথ ডিভিশনে আমরা যে জিনিসগুলো দেখছিলাম, ও আচ্ছা, আমরা যেটা আয় নিয়ে বলছিলাম, তো নিম্ন আয়ের যে সকল কান্ট্রি, মানে ওই যে মাথা পিছু আয়, যেটা ওই যে একটু আগে বললাম যে আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের মাথা পিছু আয় আমাদের থেকে বেশি ছিল, এখন কিন্তু আবার ডাউনফল হয়েছে মারাত্মক ভাবে। তুমি দেখবে বাংলাদেশের সাথে রিলেশন এখন বাংলাদেশ নিজে নিজেই ভালো করার জন্য এখন স্টেপ নিচ্ছে, ঠিক আছে। তার কারণ তো বুঝতেই পারছো, শ্রীলঙ্কারে দেখেও বোঝা হয়ে গেছে যে আমার অবস্থা খারাপ। এখন যদি কেউ আমাকে বাঁচায়, বাংলাদেশি আছে, কারণ চায়না তো পুরো লুটে পুটে সব খাবে। কি করে লুটে নিয়েছে একে, সেটা অলরেডি দেখা হয়ে গেছে তার। বাংলাদেশের আর দেশ হচ্ছে এইটুকু, ইনকাম তাদের ছিল কোথা দিয়ে? রেমিটেন্স দিয়ে। রেমিটেন্স মানে কি, বাইরের দেশে কাজ করে সেখান থেকে টাকা পাঠায়,
সেই টাকা দিয়ে হচ্ছে চলে। তো সেই টাকাটা বন্ধ হয়ে গেছে তোমার করোনার জন্য, খুব বাজে অবস্থা। আর তাদের যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি, একটাই মাত্র ইন্ডাস্ট্রি তার উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল, তো সেটাও বড় বড় দেশগুলো কিনছে না, বড় বড় কোম্পানি। তো তার মানে কি কি ডাউনফল অবস্থা বুঝতেই পারছো। তো এইভাবে কিন্তু অ্যানালাইজ করে কিন্তু তোমার কোশ্চেন আনসার গুলো লিখতে হয়। তো তার জন্য হঠাৎ বাংলাদেশের ভারতের কথা খুব মনে পড়ছে হঠাৎ করে এখন, ঠিক আছে। তো তার জন্য এই যে পোর্ট ব্যবহার করার জন্য অনুমতি দিচ্ছে, বা এখন তো এই টাইমে আমাদের উচিত হচ্ছে এখন ওই যেটা আমরা দেখো গত ক্লাসে কিন্তু তুমি যখন ছিলে বোধহয় আমরা ডিসকাস করছি যে কি করে আমাদের ডাইরেক্ট হাইওয়ের সাথে ডাইরেক্ট কানেক্ট করতে পারি ত্রিপুরার সাথে, ঠিক আছে, বাংলাদেশের মধ্যে দিয়ে। এখান থেকে ওয়েস্ট বেঙ্গলের সাথে ত্রিপুরা, তারপরে তোমার ডাইরেক্ট ওখানে আসাম, পাশে অরুণাচল, ডাইরেক্ট যদি আমরা এই হিসেবে করতে পারি, আমাদেরও টার্মস এন্ড কন্ডিশন এখানে দেওয়া দরকার, ঠিক আছে। তো এই জিনিসগুলো তোমার কোশ্চেন অ্যান্সারে কিন্তু ইনক্লুড করতে হবে, ঠিক আছে। যে যে ভিশনাল তুমি যদি ভিশন আছে তোমার পরবর্তীতে, তুমি সেই হিসাবে সেই জিনিসগুলো কিন্তু অ্যানালাইজ করে তোমার কিন্তু কোশ্চেন অ্যান্সার লেখা ইনক্লুড করা দরকার। সুজিত, বুঝতে পেরেছো? এগুলো কিন্তু তোমার করতে হবে। তো নর্থ সাউথ ডিভিশনে তোমার কিন্তু ইন্টারন্যাশনাল রিলেশনে কিন্তু এই জিনিসগুলো কিন্তু ইনক্লুড করতে হবে কোশ্চেন অ্যান্সার, ঠিক আছে। তো এখানে তোমার এই যে এখানে 2010 সালের লিস্ট দেওয়া রয়েছে যে নিম্ন বিত্ত দেশগুলো কোনটা, মধ্য আয়ের দেশগুলো কোনটা, আর নিম্ন আয়ের দেশগুলো কোনটা। তো এটা তুমি রিসেন্ট 2022-এর ডাটা দেখে নেবে যে মাথাপিছু আয় কি হিসাবে রেট করা হয়, এবং সেই হিসাবে কিন্তু ভাগ ভাগ করে দেওয়া হচ্ছে, ঠিক আছে। এশিয়া, আফ্রিকা সব দেশের মধ্যে কিন্তু এখানে পুরো দেখো লিস্ট করা রয়েছে যে উত্তর আমেরিকায় জনসংখ্যা কত, পশ্চিম ইউরোপ, রাশিয়া, চীন, আফ্রিকা, এখানে জনসংখ্যা কত, তাদের মাথাপিছু আয় কত, এবং তারা কোন কোন লিস্টের মধ্যে পড়ে, মানে গরিব দেশ না ধনী দেশ বা মধ্য আয়ের দেশ, ঠিক আছে। এই লিস্টটা কিন্তু তোমার সেই হিসাবে দেখা দরকার। গুগলে করলেই তুমি কিন্তু সেই হিসাবে পেয়ে যাবে। কোশ্চেন অ্যান্সার কিন্তু এটা ইনক্লুড করতে হবে। নেক্সট এখানে যে জিনিসটা আসছে তোমার দেখো, কন্টিনিউয়াসলি আমাদের খেয়াল রাখা দরকার যে পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু প্রচুর পরিমাণে ক্ষুধায় প্রচুর লোক মারা যায় কিন্তু, ঠিক আছে। তো সেই হিসাবেও হু থেকে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে কিন্তু বিভিন্ন স্টেপ নেওয়া হয়। তো সেখানে কি কি স্টেপ নেওয়া হচ্ছে রিসেন্টলি, সো সেটাও কিন্তু ইনক্লুড করা দরকার। দেখো আর সারা পৃথিবীর মধ্যে সব থেকে বড় পিস কিপিং ফোর্স আছে, তো পিস কিপিং ফোর্সে কিন্তু আমরা খুব একটা বড় অবদান রাখি, ঠিক আছে, ভারতীয় সৈনিকেরা, ঠিক আছে। বা এই যে সাউথ এশিয়ার যে সকল দেশ আছে এখানে সৈনিকেরাও কিন্তু প্রচুর যায়। বাংলাদেশ, ভারত এখানে কেন যায়, কারণ ইউএন পিস কিপিং এ গেলে তোমার এটা দেয় কিসে, ডলারে, ঠিক আছে, মানে ফিজটা, মানে স্যালারিটা, ঠিক আছে, তাদের স্যালারিটা দেখা হচ্ছে ডলারে। তো তখন ডলার যেহেতু দিচ্ছে ইউএসএ বা অস্ট্রেলিয়ার দেশগুলো তো গিয়ে ততটা লাভ নেই, তো সেই হিসাবে এই সাউথ এশিয়ার দেশগুলো থেকে কিন্তু বেশি যায়। তো সেখানে তাদেরও কিন্তু একটা গুরুতর একটা কিন্তু তাদের সেই রয়েছে এখানে, ঠিক আছে। তো সেই ব্যাপারটাও কিন্তু তোমার ইনক্লুড এখানে করা দরকার, ঠিক আছে। তো এরপর এখানে লিস্ট দেওয়া রয়েছে দেখো যে নিউ ইকোনমিক অর্ডারের কথা এখানে বলা হচ্ছে যে নতুন আন্তর্জাতিক অর্থ ব্যবস্থার দাবি। তো নতুন এই অর্থনৈতিক অর্থ ব্যবস্থার দাবি কেন করা হচ্ছে দেখো, ডিমান্ড ফর নিউ ইন্টারন্যাশনাল ইকোনমিক অর্ডার, ডিমান্ড ফর নিউ ইকোনমিক অর্ডার, ডিমান্ড ফর নিউ ইকোনমিক অর্ডার। তো এটা কেন করণ করা হচ্ছে দেখো, যেই জিনিসটা রয়েছে যে 1950-এর দশকের পর থেকে কিন্তু উন্নয়নশীল দেশগুলো আস্তে আস্তে তোমার বা ওই টাইম থেকে কিন্তু স্বাধীনতা পাচ্ছে, ঠিক আছে, নতুন নতুন দেশ হিসেবে আসছে। আর আগে যে সকল উন্নত দেশগুলো ছিল তারা তো আগে থেকেই পাওয়ারফুল আছে, তাদের ইকোনমি আগে থেকেই স্ট্রং, কিন্তু এই সবে সবে এই যে যারা স্বাধীনতা পেয়েছে, তো এই সকল দেশগুলো অন্যান্য দেশের সাথে পেরে পারছে না, আর তাদের মাথাপিছু আয় খুবই কম, আর তাদের তাদের ইন্ডাস্ট্রি বা অন্যান্য দিক থেকে বলতে কিছুই নেই, সবকিছু নেই। তো মাথাপিছু আয় সেই হিসাবে কম, তো তার মানে গ্যাপটা উন্নত দেশ আর উন্নয়নশীল দেশের মধ্যে যে গ্যাপটা তাদের মধ্যে এক্সেসিভ বেশি, ঠিক আছে। মানে যেরকম গৌতম আদানি আর সাধারণ লোক, ঠিক আছে, মানে যেরকম যে অবস্থা, মানে এতটাই বাজে অবস্থা ইকোনমিক্যালি, মানে দুজনের মধ্যে পার্থক্য এতটাই বেশি। তো তার জন্য তারা চাইছিল একটা নতুন করে ইকোনমিক অর্ডার তৈরি হোক তাদের জন্য, বা যাতে আলটিমেটলি তারা একটা সিস্টেমেটিক লেভেলে তারাও চলে আসে, ঠিক আছে, যাতে এই যে যারা ধনীরা আছে এখন অলরেডি রয়েছে তারা পুরোপুরি সবকিছু এখানে কন্ট্রোল করে নিচ্ছে, আর যারা এই যে নতুন নতুন যে দেশগুলো স্বাধীনতা সবে পেয়েছে এরা কিন্তু সেই হিসাবে তারা পারছে না, ঠিক আছে, কারণ তাদের সেই হিসাবে তাদের ইকোনমি নেই, ঠিক আছে, পারচেজিং পাওয়ার নেই, মানে কেনার ক্ষমতা নেই, বা তাদের নতুন নতুন ইন্ডাস্ট্রি তৈরি করার মতো তাদের ক্ষমতা নেই। তো এই যে যে ডিভিশন গুলো বা তাদের কিন্তু প্রবলেম গুলো তাদের জন্য রয়েছে। তো সেই জন্য তারা চাইছে যে আমাদের নতুন করে একটা ওয়ার্ল্ড অর্ডার হোক, সেই হিসাবে তারা আস্তে আস্তে এগোবে, ঠিক আছে। এবার পরবর্তীতে বিভিন্ন টাইমে বিভিন্ন স্টেপ নেওয়া হয় দেখো, 1960-এ, 1970-তে কিন্তু প্রচুর টাইমে কিন্তু আমরা প্রচুর হিউজ হিউজ চেঞ্জ আমরা দেখতে পেয়েছি, হিস্টোরিক্যালি চেঞ্জ আমরা দেখতে পেয়েছি পরবর্তীতে। তো অনেক দেখো যেই জিনিসগুলো হয় যে ট্রান্সফার অফ টেকনোলজি, যে জিনিসগুলো চাওয়ার কারণ কি, যে
এটা একটা হিউজ কারণ, যে ট্রান্সফার অফ টেকনোলজি মানে ধরো উন্নত দেশগুলোর কাছে প্রচুর টাকা পয়সা আছে নতুন নতুন ইন্ডাস্ট্রি করার জন্য, কি কি টেকনোলজি দরকার তাও তাদের কাছে আছে, কিন্তু তারা কোনোভাবেই কিন্তু সেই টেকনোলজি ট্রান্সফার তারা করে না উন্নয়নশীল দেশগুলোতে। কারণ তার যে সিস্টেম আছে সে কেন দেবে, এই জন্য তারা কিন্তু কোনোভাবে দেয় না। কিন্তু তার ফলে তারা এত বছর ধরে পিছিয়ে রয়েছে, তো তারা কিন্তু উপরের দিকে উঠতে পারছে না, তাই না? কারণ তাদের কাছে ঠিকঠাক মতন টেকনোলজি নেই, মানে তথ্য প্রযুক্তি বা প্রযুক্তি নেই। তো প্রযুক্তি কাদের কাছে আছে? ওই উন্নত দেশের আছে। তো ওরা তো ভাবছে যে আমরা কাজ করে, আমরা নতুন কষ্ট করে প্রচুর টাকা খরচ করে আমরা এই সকল গবেষণা করে নতুন নতুন টেকনোলজি তৈরি করবো, আর তুমি খালি ফ্রিতে নিয়ে যাবে, ঠিক আছে? তো ওই জন্য তারা কিন্তু কখনোই দেয়নি। আর তার ফলে আর এরা বলছে যে আমরা এত বছর ধরে কলোনি ছিলাম, আমাদের এমনি কিছু নেই, আমাদের না দিলে আমরা কি করে উঠবো। তো এই যে যে ডিভিশন, তো তার জন্য কিন্তু এই যে নতুন, এরা চাইছে যে নতুন ইকোনমিক অর্ডার হোক, নতুন সংস্থা হোক, যাতে তাদেরও সমান সে থাকে এবং তারাও একটা সাম্যাবস্থায় আসে। আর যারা উন্নত দেশ তারা তো চাইছেন যে আমরা কষ্ট করে, আমরা এত টাকা ইনভেস্ট করে নতুন নতুন রিসার্চ অ্যান্ড টেকনোলজিতে প্রচুর এত এত ডলার, বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করবো, আর তুমি এসে খালি এসে দাঁড়াবে আর ফ্রি ফ্রিতে আমি সব দিয়ে দেবো, সেটা কোনোভাবেই হবে না। ঠিক আছে? তো এই জন্য কিন্তু এই দুজনের মধ্যে যে কনফ্লিক্টের কারণটা বুঝতে পেরেছো, এটা হচ্ছে মেইন কারণ। তার জন্য হচ্ছে তোমার এই যে নতুন ইকোনমিক অর্ডারের জন্য এরা কিন্তু স্টেপ নেওয়া শুরু করে। ঠিক আছে? মানে নতুন নতুন এই যে সকল গরিব দেশগুলো, গরিব দেশ মানে বুঝতে পারছো, মানে যাদের টাকা কম, মানে মাথা পিছু আয় কম, ইনকাম নেই, ঠিক আছে? তো তারা এইভাবে কিন্তু নতুন চায় যে আমরা নতুন আপনাদের জন্য নতুন সংস্থা হোক। এই হচ্ছে তোমার বেসিক মেইন কারণ। ঠিক আছে? আর তারপর এদের তো শিল্প নেই, খালি কি আছে? কৃষি। তো কৃষিতেও যদি উন্নতি করতে হয় বা কৃষিতেও ধরো বেশি করে ফলন করতে হয়, তাহলে নতুন টেকনোলজি দরকার। তো সেই নতুন টেকনোলজি কেনার মতো বা ইউজ করার মতো আমার পয়সাই নেই। ঠিক আছে? মানে ধরো আমি সিম্পল উদাহরণ দিচ্ছি, ধরো তুমি জানো যে ট্রাক্টর আমি দ্রুত তুমি চাষ করতে পারো, কিন্তু তোমার ট্রাক্টর কেনার মতো পয়সাই নেই। তো তুমি কি করবে? তো তুমি চাইছো যে ও যার কাছে ট্রাক্টর আছে তার কাছে নিয়ে সে যেন দেয়, তো সে বলে, আমি কেন দেবো? তো এই যে যে বুঝতে পেরেছো, তো এই যে জিনিসগুলো কিন্তু সেরকম করেছে। আমি শর্ট স্টাইলে বললাম, কিন্তু বেসিক্যালি প্রবলেমটা হচ্ছে এইখানে। তো এই জন্য ডিভিশনটা আরো মারাত্মক ভাবে কিন্তু ঘটতে থাকে। ঠিক আছে? যে যে সকল উন্নত দেশগুলো ওরা দেয় না কোনোভাবে। ঠিক আছে? তো তার জন্য বিজ্ঞান প্রযুক্তি সব দিক থেকে, কৃষি ক্ষেত্রেও খালি জমি তোমার ঘরে আছে, কিন্তু তুমি সেটা চাষ করার জন্য বা কিভাবে ফলাতে হবে সেই জিনিসগুলো তোমার নেই, তাহলে কি করে হবে? উচ্চ ফলনশীল কি করে তুমি জিনিস তৈরি করবে? ঠিক আছে? বুঝতে পারছো ডিভিশন গুলো এই জায়গায় কিন্তু হচ্ছে। তারপরে উন্নয়নশীল দেশগুলো কিন্তু এই যে আর আন্তর্জাতিক যে সকল সংস্থা আছে, তো সেই সকল সংস্থা সবকিছু কন্ট্রোল করে কে? এই উন্নত দেশগুলো। বা এমন এখনো তুমি দেখো ইউনাইটেড নেশন সবকিছু কন্ট্রোল করে কিন্তু উন্নত দেশগুলো। ঠিক আছে? যেরকম তোমার এই যে উহান ভাইরাস, চায়নার উহান ভাইরাসে সারা পৃথিবী জুড়ে কোটি কোটি মানুষ মারা গেল। ঠিক আছে? কিন্তু চায়না এগেইনস্টে কেউ কোনো স্টেপ নিল না। কারণ কি? ইউনাইটেড নেশনে প্রচুর টাকা ইনভেস্ট করেছে কে? চায়না। মুখ বন্ধ রাখার জন্য, কোনো কথা নেই। ঠিক আছে? তার জন্য মানুষের ডাইরেক্ট কোনো শাস্তিও পায়নি। আর তারপর ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলের পার্মানেন্ট সে মেম্বার। এই সকল কারণের জন্য কিন্তু সে তার এগেন্সে কোনো স্টেপও নেই। তো এই জন্য এই সকল জিনিসের জন্য কিন্তু এই যে নর্থ সাউথ ডিভাইডেশন, সেটা কিন্তু এই যে অর্থনৈতিক ব্যবস্থায় কিন্তু তাদের মধ্যে দুজনের মধ্যে ডিভিশন, দুইজন বলতে আর কি দুটো পার্টির মধ্যে। দুটো পার্টি মানে কি? যার টাকা আছে আর যার যে বিক্রি। ঠিক আছে? মানে টাকা আছে কে? মানে হচ্ছে উন্নত দেশ, এই যে উত্তরের দেশগুলো, আর দক্ষিণ অংশের দেশগুলো হচ্ছে তোমার গরিব দেশগুলো। ঠিক আছে? বুঝতে পেরেছো? তো এইভাবে হচ্ছে ডিভাইডেশন গুলো চলেছে, এবং আস্তে আস্তে সিস্টেমেটিক্যালি আস্তে আস্তে এই ডিভিশন গুলো মারাত্মক ভাবে সবসময় আমরা দেখতে পেয়েছি। তো এইখানে দেখো 1974 সালে রাষ্ট্রসংঘের সাধারণ সভায় যখন আমরা দেখেছি, এটা একটা খুব হিউজ টাইম ডিউরেশন হচ্ছে 1974 সালে রাষ্ট্রসংঘের সাধারণ সভা। ঠিক আছে? রাষ্ট্রসংঘের সাধারণ সভাতে নতুন অর্থনৈতিক ব্যবস্থার কথা বলা হয়। নতুন অর্থনৈতিক প্রতিষ্ঠার কথা বলা হয়। প্রতিষ্ঠার কথা বলা হয়। তো ঠিক আছে, এই টাইম লাইনটা, এই ইয়ারটাতে তোমার কিন্তু খেয়াল রাখা খুবই দরকার। ঠিক আছে? যেটা এরা সবাই একসাথে মিলে তোমার এই 1974 সালে কিন্তু সেই স্টেপটা নেয়। কিন্তু যাও কিন্তু পরবর্তীতে বিভিন্ন ধরনের আরো প্রস্তাব করা হয় যে যেগুলো ফলো করার জন্য, কিন্তু তারপরে কিন্তু সেই হিসাবে আস্তে আস্তে পরের দিকে সামনের দিকে এগোয়নি। ঠিক আছে? তার জন্য তোমার দেখো ওয়ার্ল্ড ব্যাংক, মানে বিশ্ব ব্যাংক যেটা, তারপরে তোমার ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ঠিক আছে, বা অন্যান্য যে কোনো আইএলও, মানে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, মানে বিশ্ব শ্রম সংস্থা যেগুলো আছে, এগুলো কিন্তু সবই কন্ট্রোল করার দ্বারা ইউএসএ এবং তার অ্যালাই দ্বারা, ইউরোপিয়ান ইউনিয়ন দ্বারা। ঠিক আছে? তো সেই হিসাবে কিন্তু এই ডিভাইডেশনটা কিন্তু আমরা এখনো দেখেছি
বা অন্যান্য যে সকল ওই যে সাউথের যে সকল দেশগুলো আছে, তো তারা গরিব গরিব দেশগুলো তাদের স্থানীয়ভাবে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠা করেছে বিভিন্ন সংস্থা, কিন্তু সেটা ওয়ার্ল্ড ওয়াইড অত পাওয়ারফুল সেই হিসাবে কিন্তু হয়নি, কারণ তাদের কাছে মানি নেই। ঠিক আছে, তো এই জন্য কিন্তু ডিভিশন গুলো কিন্তু এখনো রয়েছে। ঠিক আছে, তো সেটাই সিস্টেমেটিক্যালি এখানে বলা রয়েছে যে বিভিন্ন টাইমে এরা বিভিন্ন স্টেপ নিলেও তাতে আলটিমেটলি সেই হিসাবে কোনো কিন্তু লাভ হয়নি। ঠিক আছে, যে ফ্রি ফ্লো অফ গুডস এর কথা কিন্তু অনেক সময় বলা হয় যে সেটা তোমার ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন সবসময় কাজ করবে, কিন্তু সেটা কিন্তু তোমার সবসময় সেই জিনিসটা হয় না। বড় বড় দেশগুলো কিন্তু সেই সবকিছু মানে ওই যে যেটা বলে না, ওই যে উপরের দুধ গরম করার সময় সেই শর্টটুকু খেয়ে নেয়, সব থেকে বেস্ট জিনিসটা তারা খেয়ে নেয়। আর বাকি দেশগুলো হচ্ছে যা ওই যার নিচে একটু পড়ে থাকে তাই খায়। যেরকম তুমি দেখো, সিম্পল আরো একটা উদাহরণ দিয়ে আমি তুমি বোঝাই, যেটা করোনার সময় ইউএসএ তে কয়টা লোক, মাত্র 36 কোটি লোক। তারা প্রত্যেক রোগের জন্য, প্রত্যেক ইউএস সিটিজেনের জন্য প্রচুর প্রচুর 15-20টারও বেশি, তা বা তারও বেশি এক একটা করে ভ্যাকসিন সেই হিসেবে তারা রেখে দিয়েছে। আর দেশে, আমাদের দেশে না এভাবে তৈরি করেছিল, তো তার জন্য আমরা সেই হিসাবে আমাদের প্রবলেম হয়নি, কিন্তু অন্যান্য দেশে একটা মাত্র ডোজ দেওয়ারও প্রচুর কিন্তু ছিল না। ঠিক আছে, মানে ভ্যাকসিন ছিল না, কিন্তু তারা তাদের রিজার্ভে সবসময় এত রেখে দেয়। তার মানে কি, এই গরিব দেশের লোকগুলোর জীবনে কোনো ভ্যালু নেই। আর যত জীবনের ভ্যালু, যত হিউম্যান রাইটস, যত সবকিছু কার, যে ধনী দেশগুলো মানে তা ওই নর্থের কথা কিন্তু সেই হিসেবে বলা হচ্ছে। ঠিক আছে, তো সেই জিনিসগুলো কিন্তু এখানে রয়েছে। তো এইভাবে সিস্টেমেটিক করতে কিন্তু এই ডিভিশন গুলো পর এগিয়েছে, এবং সেই হিসাবে আমরা আস্তে আস্তে এগিয়েছি। ঠিক আছে, তো এরা শুধুমাত্র এই যে যে ইকোনমিক অর্ডারেরই যে এরা চেঞ্জ চেয়েছে তা কিন্তু না, আরো বিভিন্ন ক্ষেত্রে তারা কিন্তু এখানে চেঞ্জ চেয়েছে, মানে পরিবর্তন চেয়েছে। সেগুলো কি, এই যে আন্তর্জাতিক যে সকল ইন্টারন্যাশনাল ট্রেড অর্গানাইজেশন, ঠিক আছে, ডব্লিউটিও, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন আর কি, এখানে চেঞ্জ চেয়েছে। মানে যেহেতু এখানে সবকিছু কন্ট্রোল করে কি এই সকল ধনী দেশগুলো, বেসিক্যালি তোমার ইউরোপের আর ইউএস থেকে। ঠিক আছে, এখানে চেঞ্জ করার জন্য, আন্তর্জাতিক মুদ্রা ব্যবস্থা সংস্কারের জন্য, যে ইউএস এর ডলারের যে সুপ্রিমেসি, এই ডলারের সুপ্রিমেসি কমাতে হবে। ঠিক আছে, সবাই সবকিছু ডলার দিয়ে সবকিছু কন্ট্রোল করে। তুমি জাস্ট তুমি দেখো সেটা কেন, কদিন আগেও রাশিয়ার যে 630 বিলিয়ন ডলারের যে হিউজ রিজার্ভ, সেটা সম্পূর্ণভাবে ধূলিসাৎ হয়ে গেছে, সুইফটের থেকে বাদ দিয়ে দিয়েছে ইউএসএ। তার যে ফরেন রিজার্ভে 630 বিলিয়ন ডলারের রয়েছে, সেটা পুরো ভ্যালুলেস হয়ে গেছিল। ঠিক আছে, তো তার মানে ইউএসএ এবং ইউরোপিয়ান ইউনিয়ন কিভাবে তারা নিজেদের ইচ্ছা মতো নিজেদের স্বার্থ রক্ষা করার জন্য যে কোনো দেশকে ধ্বংস করে দিতে পারে যে কোনো জায়গাতে। ঠিক আছে, তো এই রকম কিন্তু তুমি এটা উদাহরণ হিসাবে তুমি কিন্তু এটা তোমার কিন্তু এখানে ইনক্লুড করতে পারো। ঠিক আছে, তো সেই ব্যাপারটা কিন্তু এখানে রয়েছে। এই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখা দরকার। তারপর তোমার জ্বালানি সমস্যার সমাধান করার জন্য, যে এই যে তোমার পাওয়ার রিসোর্সের জন্য, যেটা আমাদের ক্রুড অয়েল সহ অন্যান্য জিনিসগুলো আমরা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আনাই, সেখানে যেন নতুন স্টেপ নেওয়া, যেটা সম্পূর্ণভাবে ধরো রাশিয়া, সৌদি আরবেরা বা ওপেকের কান্ট্রিগুলো সব কন্ট্রোল করছে, এরকম করা যাবে না। ঠিক আছে, বা এদের ইচ্ছা মতো এরা দাম বাড়াচ্ছে বা কমাচ্ছে, এবং তারা শুধুমাত্র ইউএস এর ডলারই কিনছে, আমার নিজের কারেন্সিতে আমি কিনতে পারছি না। তো এরা চাইছে এরা নিজেদের মতো করে কিনতে। ঠিক আছে, তো এই যে তাদের চাহিদা, আমি গুলো বলছি যে তারা কি কি চাহিদা গুলো চাইছিল আর কি, মানে কি কি জিনিসগুলো তারা চাইছে। ঠিক আছে, তারপরে তারা নতুন যে উন্নয়নশীল দেশগুলোর মধ্যে যে অর্থনৈতিক সহযোগিতা যাতে আরো বেশি করে থাকে, মানে এই যে সকল গরিব দেশ তারা নিজেদের সাথে ইউনাইটেড হয়ে নিজেরা এভাবে কাজ করবে, যাতে আলটিমেটলি একটা উপরে পজিশনে যেতে পারে। তো এই জিনিসগুলো তাদের চাহিদা ছিল বেসিক্যালি। ঠিক আছে, তো চাহিদাগুলো বুঝতে পেরেছো শুভজিৎ, তোমার মালবী? ঠিক আছে, তো এই জিনিসগুলো কিন্তু রয়েছে। তো তারপরে দেখো, প্রোগ্রেস অ্যাচিভড, রেসপেক্ট অফ ইমপ্লিমেন্টেশন অফ এনআইইউর কথা এখানে বলা হয়েছে। এখানে কি কি আমরা অ্যাচিভমেন্ট করেছি, তো সেই অ্যাচিভমেন্টের এখানে লিস্ট দেওয়া রয়েছে বিভিন্ন টাইপের। যে এই যে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, তার মধ্যে একটা অন্যতম, যে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে তার জন্য কিন্তু বিভিন্ন টাইমে যে সকল উন্নয়নশীল দেশ আছে তাদের জন্য বিভিন্ন সময় ছাড় দেওয়া হয়। যেরকম দেখো, পাকিস্তান বা বাংলাদেশ বা ভারত যখন সকল তোমার ইউরোপিয়ান ইউনিয়নে বিভিন্ন গুডস করে, মানে পাঠায়, মানে বিভিন্ন দ্রব্যাদি আমরা পাঠাই, সেখানে আমার কিছু কিছু ক্ষেত্রে ট্যাক্স খুব কম দিতে হয়। ঠিক আছে, বা অনেক সময় তোমার ফ্রিও থাকে। ঠিক আছে, আলাদা করে ট্যাক্স দিতে হয় না। এইটা কিন্তু একটা অন্যতম তাদের হিউজ মাইলস্টোন, কিন্তু পৃথিবীর অন্যান্য দেশ থেকে কিন্তু সেই ট্যাক্সটা দিতে হয়। তো এই সকল সুযোগ সুবিধা দেওয়া হয় যাতে আহ, ধনী দেশগুলো তো বিজনেস করবে, কিন্তু গরিব দেশগুলো যাতে বিজনেস করার জন্য যাতে একটা মোটামুটি একটা পজিশন পায়, তার জন্য কিন্তু এই সকল সুযোগ সুবিধা তাদেরকে দেওয়া হয়ে থাকে। বুঝতে পেরেছো, তো সেই ব্যাপারটা রয়েছে।
এখানে বিভিন্ন কাঠামোর কথা বলা হচ্ছে যে বিশ্ব বাণিজ্য সংস্থা যেভাবে তোমার এখানে স্টেপ নিয়েছে, মানে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। তো এই যে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ইন্টারন্যাশনাল তারপরে লেবার অর্গানাইজেশন, ঠিক আছে, ইউনেস্কো, ঠিক আছে, এই যে সকল ইন্টারন্যাশনাল সংস্থা আছে এদের ব্যাকগ্রাউন্ড, রিসেন্টলি কোথায় কোথায় কি কি স্টেপ নেওয়া হলো, এগুলো কিন্তু অবশ্যই দেখবে। গুগলে সার্চ করলে তার সাথে নতুন নতুন কি আপডেট এলো তোমার নোটে কিন্তু অবশ্যই এই জিনিসগুলো নিয়ে আসবে, ঠিক আছে। কারণ এর উপর রিলেট করে কিন্তু প্রিলিমসেও কোশ্চেন আসে, মেইনসেও আসে, তোমার জিএসএ আর অপশনের জন্য তো সেটা তোমার কোশ্চেন অ্যান্সার লেখার সময় সেগুলো ইনক্লুড তো তোমার করতেই হবে, ঠিক আছে। তো সেই ব্যাপারগুলো কিন্তু তোমার রয়েছে, সেগুলো কিন্তু খেয়াল রাখা দরকার। শুভজিৎ, বুঝতে পেরেছো? নেক্সট আসছে কি দেখো, তোমার সাউথ সাউথ কর্পোরেশন কোঅপারেশন, সাউথ সাউথ কোঅপারেশন মানে দক্ষিণ দক্ষিণ সহযোগিতা আর কি। এই যে দক্ষিণ দক্ষিণ সহযোগিতা মানে বেসিক্যালি এখানে হচ্ছে তোমার ফিনান্সিয়ালি সহযোগিতার কথা বলা হচ্ছে। ফিনান্সিয়াল মানে অর্থনৈতিক ভাবে একে অন্যকে তোমার সাহায্য করবে, সেই জিনিসগুলো কিন্তু রয়েছে। 1970s এর পর থেকে এটা কিন্তু বাড়তে থাকে, মানে 1970-এর পর থেকে আমরা সেই হিসাবে আমরা দেখতে পারি, সেই হিসাবে। তারপরে 2003-এ একটা হিউজ মেজর স্টেপ নেওয়া হয়েছে, 2003 সালে, 2005-এ, ঠিক আছে। আর রিসেন্টলি কি স্টেপ নেওয়া হয়েছে তো সেগুলো কিন্তু খেয়াল রাখা দরকার। আসিয়ানের সাথে, ASEAN, আচ্ছা, তারপরে তোমার ওপেক, ঠিক আছে, ওকে। তো দেখো এবার যে আমরা দেখবো যে এর পরবর্তীতে একটা স্টেপ নেওয়া হচ্ছে তোমার সাউথ সাউথ কোঅপারেশন। তো সাউথ সাউথের যে সকল কান্ট্রি গুলো আছে তারা নিজেদের মধ্যে দ্রুত তাদের যাতে অর্থনৈতিক অবস্থা আরো ভালো হয়, তাদের আয় যাতে আরো বাড়ে, মাথা পিছু আয় যাতে তাদের আরো বৃদ্ধি পায়, তো তার জন্য কিন্তু এই সাউথ সাউথের দেশগুলো মানে অর্থনৈতিক ভাবে নিজেদের মধ্যে আরো বিভিন্ন ধরনের স্টেপ নিয়েছে। 1970 সাল থেকে সেই স্টেপ গুলো নেওয়া শুরু হয়েছে যাতে তাদের আরো ভালো অবস্থা হয়। 2003-2005 সালে কিন্তু আমরা আরো হিউজ চেঞ্জ দেখতে পেয়েছি যে এই দক্ষিণের দেশগুলো নিজেদের মধ্যে সহযোগিতামূলক সম্পর্ক বাড়িয়েছে তার জন্য। তো সেখানে আমরা অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন, মানে যে আমাদের আসিয়ানের যে দেশগুলো আছে সেই আসিয়ানের সাথে কিন্তু বিভিন্ন ধরনের চুক্তি করে, এবং তারা কিন্তু তাদের যাতে অর্থনৈতিক অবস্থা আরো স্ট্রং হয়, বাণিজ্যিক ভাবে তাদের ফ্রি ট্রেড তাদের করতে পারে, এবং দ্রুত প্রচুর পরিমাণে কোনো ব্যারিকেড থাকবে না, মানে কোনো বাধাহীন ভাবে পণ্য পরিষেবা যেতে পারবে এবং আসতে পারবে, যাতে তোমার ইকোনমিক্যাল অ্যাক্টিভিটি আরো বাড়তে থাকে, মানে অর্থনৈতিক কাজকর্ম আরো দ্রুত বাড়তে থাকে, সেই জিনিসগুলো কিন্তু তারা স্টেপ নিয়েছে আসিয়ানের সাথে 2005। এবং তারপরে পরবর্তীতে ওপেক কান্ট্রি, মানে অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ, মানে ওপেকের যে সকল তোমার মিডিল ইস্টের মানে মধ্যপ্রাচ্যের যে সকল মুসলিম মেজরিটি যে সকল দেশগুলো আছে যাদের প্রচুর পরিমাণে কি আছে, আহ তেল আছে, ঠিক আছে, ক্রুড অয়েল আছে, তাদের সাথে ডিল তৈরি করে যাতে এরা এখানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট দেবে, আর ওখান ওখান থেকে কি দেবে ওরা, তেল, ক্রুড অয়েল। কারণ ক্রুড অয়েল সবসময় খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, কারণ তোমার লরি তোমার চালাতেই হবে, এক জায়গা থেকে অন্য জিনিস নিতে, এবং সব জায়গায় তো ইলেকট্রিক রুড নেই। তো তার জন্য তোমার যেটা খালি জার্মানিতে শুরু হয়েছে, যদি আমাদের কিন্তু নীতিন গডকরি, আমাদের কিন্তু অনারেবল মিনিস্টার, উনি কিন্তু বলেছেন যে আমাদের আস্তে আস্তে কল চলে এলে সমস্যা হয়, যেটা তোমার রেডমিতে কমন সমস্যা হতো না, এই ফোনটা একটু প্রবলেম হয়। আচ্ছা, যাই হোক। আচ্ছা, কি বলছিলাম? ওকে, আচ্ছা, ওপেকের কান্ট্রি গুলো মানে অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ, তারা হচ্ছে ওই যে, না না, ওপেকের কথা না, বলছিলাম হচ্ছে তোমার ইলেকট্রিক রোডের কথা। মানে ইলেকট্রিক রোড কি মানে হচ্ছে তোমার যেটা তুমি গাড়ি চলবে, ঠিক আছে, গাড়ি চলার সময় তোমার নিচে ব্যাটারির মতো সিস্টেম থাকবে। তো সেটা ওই রাস্তার উপর দিয়ে চলার সাথে সাথে তোমার সেখান থেকে ওই ঘর্ষণের মাধ্যমে তোমার কিন্তু সেখান থেকে এনার্জি নেবে, এবং সেটা দিয়ে চলবে, এই ধরনের রোড থাকবে। আর জার্মানিতে আরেকটা রোড আছে হচ্ছে তোমার সিস্টেমে, সেটা হচ্ছে তোমার আমাদের যেরকম ট্রেন চলে না, ট্রেনের উপর দিয়ে দেখবে ওই যে কানেকশন করা থাকে ইলেকট্রিক তারের সাথে, ঠিক সেরকম লরিতেও ওরকম ইলেকট্রিক তোমার লেন তৈরি হবে সারা দেশ জুড়ে, যাতে দ্রুত এবং সেটা খুবই ফাস্ট হবে। তো ওইরকম কিন্তু আমাদের দেশেও চালু হবে আস্তে আস্তে, যেটা বলা হচ্ছে। তো সেরকম গুলো কিন্তু সেই জিনিসটা রয়েছে। তো আস্তে আস্তে পরবর্তীতে এই জিনিসগুলো আমরা দেখতে পাবো। তো এখানে এই যে যে সাউথের দেশগুলো, তারা দেশে এই সকল তোমার যে সকল প্রযুক্তি আছে তারা ইউজ করছে, এবং পরবর্তীতে এই জিনিসগুলো তারা অন্যান্য দেশের সাথেও দেবে, যাতে তারা আস্তে আস্তে উপর দিকে উঠতে পারে, যাতে আলটিমেটলি উন্নতি হয়। নেক্সট এই ব্যাপারটা গেল। নেক্সট হচ্ছে তোমার সার্ক। সার্ক মানে কি, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। এই সার্কের দেশগুলো যাতে আস্তে আস্তে এই যে উন্নতি করতে পারে অর্থনৈতিক ভাবে, তারপরে তাদের সাথে বিভিন্ন ধরনের তোমার ডিল হবে, সেই ডিলগুলোর মাধ্যমে যাতে আস্তে আস্তে তারা উপরের দিকে যেতে পারে, সেই জন্য তারা আস্তে আস্তে স্টেপ নেবে, ঠিক আছে, মানে অর্থনৈতিক ভাবে যাতে তাদের উন্নতি হয়, ফ্রি ট্রেড এরিয়া সহ বিভিন্ন ধরনের স্টেপ। তো সেগুলো কিন্তু তার মধ্যে অন্যতম, ঠিক আছে। তো এই জিনিসগুলো নিয়ে হচ্ছে তোমার বেসিক্যালি সব এখানে রয়েছে।
ঠিক আছে। এর ছাড়াও তার মধ্যে তোমার বিভিন্ন তোমার ইকুইটি, তারপরে মানে তোমার বেসিক্যালি এখানে শেয়ারের কথা বলা হচ্ছে বিভিন্ন কোম্পানি, তোমার সেই হিসাবে সেটা দেওয়া হবে। তারপরে কপিরাইট যে সকল রয়েছে, বা তোমার এখানে আচ্ছা ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট এখানে স্বীকৃতি করা হবে এই সকল গরিব দেশের জন্য। ঠিক আছে, তুমি তার জন্য দেখবে তোমার ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটে তোমার অনেক কিছু বিভিন্ন সময় ছাড় দেওয়া হয় তোমার বিভিন্ন দেশের কে। ঠিক আছে, যাতে তারা বিভিন্ন বিজনেস আরো করতে পারে। ঠিক আছে, তো সেই ব্যাপারটা রয়েছে কিন্তু। তো আর তারপর হচ্ছে তোমার ট্রেড ব্যারিয়ার মানে হচ্ছে দুই দেশের মধ্যে কোনো বাণিজ্যের মধ্যে বাধা থাকবে না। ঠিক আছে, একদম পুরো বাধাহীন ভাবে বাণিজ্য করতে পারবে। আচ্ছা, এই জিনিসটা মানে বুঝেছো তো তুমি? ধরো প্রপার্টি, এই যে তোমার ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস, আইপিআর যেটাকে বলা হয়, মানে ওই জিনিসটা খালি আমি তৈরি করতে পারবো, তুমি পারবে না। যদি তুমি করতে চাও বা ইউজ করতে চাও, আমাকে আমার থেকে লাইসেন্স নিতে হবে বা আমাকে টাকা দিতে হবে। বা এটা ধরো তুমি যদি যারা ধরো কন্টেন্ট ক্রিয়েটার, এটা আবার অনেকে কপিরাইট সিস্টেম আছে যেরকম, সেটা তাহলে বুঝতে পারবে। ধরো আমি ধরো কেউ একটা গান গেয়েছে, ঠিক আছে, সে গানটা সে লিখেছে এবং সে গেয়েছে, তো সেই গানটা যদি আমি আহ, লিখতে চাই বা গাইতে চাই বা আমি ইউজ করতে চাই, তাহলে তার থেকে পারমিশন নিতে হবে। সে যদি পারমিশন দেয় তাহলে আমি সেটা ইউজ করতে পারবো, না হলে সে আমার এগেনস্টে কপিরাইট ক্লেম দিতে পারে। ঠিক আছে, বা আমার এগেনস্টে অ্যাকশন নিতে পারে। তো এইরকম জিনিসগুলো হচ্ছে এখানে রয়েছে, যেটা তোমার বড়লোক কান্ট্রি গুলো বেসিক্যালি করে থাকে। তো সেটাকে তোমার প্রপার্টি রাইটস বা ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস বলে। তো এরকম অনেক সময় দেখবে তোমার বিভিন্ন সময় বিভিন্ন ওষুধেও থাকে। ঠিক আছে, এটিক ওষুধে বিভিন্ন সময় থাকে যে তারা শুধুমাত্র ওই যেটা তৈরি করেছে তো শুধুমাত্র সেই কোম্পানি সেটা ইউজ করতে পারে। তো অন্য কোম্পানি যদি চায় করতে, তাহলে তাদের থেকে লাইসেন্স দিতে হবে বা একটা অ্যামাউন্টের টাকা দিতে হবে, তারপরে তারা করতে পারবে। তো এরকম ধরো যদি কোম্পানি, আমরা ওষুধের কোম্পানি দেখি, তো বেসিক্যালি তোমার 20 বছরের ভ্যালিডিটি থাকে আইপিআর। তারপরে তোমার যে কোনো কোম্পানি তাদের নিজের ইচ্ছা ইচ্ছা মতো সেই সকল ওষুধ তারা নিজের মতো করে বানাতে পারবে। তাহলে ওই 20 বছর মধ্যে হচ্ছে তারা বিজনেস করে নিচ্ছে, তারপরে আস্তে আস্তে সবার জন্য ছেড়ে দিচ্ছে। তো এই পুরোপুরি আইপিআর যে সিস্টেম, পুরোপুরি তোমার দেখবে ইউএসএ ইউরোপিয়ান কান্ট্রি গুলোই সবই করতে থাকে। ঠিক আছে, নতুন নতুন আইপিআর এদের আসতেই থাকে। তো এই জিনিসগুলো মানে পুরোপুরি যে ওয়েস্টার্ন কান্ট্রিজ বা তোমার ধনী দেশগুলো কত ভাবে যে কন্ট্রোল করে সবকিছু, সেই জিনিসটা তার কোনো মানে শেষ নেই। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আমাদের এই চ্যাপ্টার কিন্তু কমপ্লিট হচ্ছে। বুঝতে পেরেছো? শুভজিৎ, মালবিকা, না মালবিকা তো নাম, হ্যাঁ বোধ হয়। সব প্রপার্টির উপরে, হ্যাঁ হ্যাঁ, যে টাকা দিয়ে সবকিছু সব কন্ট্রোল করবে। ঠিক আছে, সব প্রপার্টি ওপরে ডিটেলসটা বললে ভালো হয়। সব প্রপার্টি, ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস ওটা বলছো? আইপিআর ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট, ওইটা কি? হ্যাঁ আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ দাঁড়াও বলছি। দাঁড়াও আমি দাঁড়াও সেই সময়, ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট হচ্ছে মানে আইপিআর সেই হিসাবে থাকে। দাঁড়াও, আচ্ছা গাড়ি ধরে ইউজ করি। ল্যাম্বরগিনি হারিকেনের নাম তো তুমি শুনেছো নিশ্চয়ই। ল্যাম্বরগিনি হারিকেন, তাই না, যে কার, স্পোর্টস কার, কি কি প্রপার্টি আসবে? না, উভয় আইপিআর ওটাকে বলা হয় ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস। ঠিক আছে, মানে ওটা খালি আমার, আমি ছাড়া কেউ ইউজ করতে পারবে না। সোজা বাংলায় দেখো আমি বলছি, তাহলে তুমি বুঝতে পারবে। ল্যাম্বরগিনি হারিকেন, গাড়ির দাম কত? 1.5 কোটি, 2 কোটি, 3.5, 4, 5 কোটি টাকা। ওর যে লোগো আছে, ঠিক আছে, ওই যে যে লোগো, ওই লোগো যদি কেউ চায়, অন্য কোনো কোম্পানি চাইলে কিন্তু সে ইউজ করতে পারবে না। ওটাও ওই ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট রয়েছে ওর উপরে। ল্যাম্বরগিনির যে লোগো দেখেছো তো তুমি, তাই না, বা তোমার বিএমডব্লিউর যে লোগো, বা তোমার মার্সিডিজ বেন্সের যে লোগো, সেই, ঠিক আছে, তো ওই যে জিনিসগুলো খালি ওই ইউজ করতে পারবে। যদি কেউ ইউজ করতে চায় তাহলে কিন্তু তার এগেনস্টে সে লিগেল অ্যাকশন নিতে পারবে। ঠিক আছে, ওই কোম্পানি, যে কারণ এটার পুরো তার আইপিআর করা রয়েছে। ঠিক আছে, তো সেই জিনিসটা রয়েছে, তো তুমি ওটা কিন্তু ইউজ করতে পারবে না। যদি তুমি ইউজ করো তাহলে কিন্তু সে ইনলিগাল, কারণ ওই জিনিসটা তোমার আইপিআর করা রয়েছে তার। ঠিক আছে, কপিরাইট রয়েছে তার, মানে ওটা শুধুমাত্র সে আর্ন করে, সে তৈরি করেছে এবং সেই সেটা ইউজ করতে পারে। কেউ যদি সেটা ইউজ করতে চায়, হয় তার কাছে পারমিশন নিতে হবে, নয় মানে কোনো কোম্পানি, কোনো ব্যক্তি বিশেষ বা কোনো কোনো কোম্পানি যদি ইউজ করতে, মানে তুমি যদি প্রফিটেবল হইতে ইউজ করতে চাও। ঠিক আছে, গাড়ি কিনে আমি তো ইউজ করছি, সেটা তো তুমি একদম বাইয়ার হিসাবে ইউজ করছো, সেটা আলাদা ব্যাপার। কিন্তু তুমি তার ওই সিম্বল দিয়ে তুমি নিজের মতো করে বিজনেস চালু করলে বা অন্য কিছু করলে, তো সাথে সাথে কিন্তু সেই কোম্পানি ল্যাম্বরগিনি হারিকেন তোমার নামে কিন্তু কেস করতে পারে। কারণ এইটার ওই যে যে আইকন,
ল্যাম্বরগিনি হারিকেনে তুমি তো এই দেখেছো যে সিম্বল, ওটা তারই কপিরাইট করা রয়েছে, ঠিক আছে, আইপিআর তারই করা রয়েছে, শুধুমাত্র সেই ইউজ করতে পারবে। তুমি যদি তাই সেটা ইউজ করো এবং সেটা বিজনেস হতে ইউজ করছো, যেরকম তুমি দেখবে পুমা কোম্পানি না, বা রিবুকের কোম্পানি, রিবুকের কোম্পানি রিবক আছে, বা অন্যান্য কোম্পানি ইউজ করে, বা নিজেদের মতো করে 2 নম্বরই করে কিন্তু বিজনেস করছে, কিন্তু একটা ওইভাবে কিন্তু বড় এগেইনস্ট বড় ব্যাপার হচ্ছে না, ঠিক আছে, কিন্তু তার জন্য তারা ধরতে পারছে না কাউকে। আমাদের দেশে 2 নম্বরই তো পাওয়া যায়, কিন্তু ধরো কোনো বড় কোম্পানি কেউ কিছু করলো, সাথে সাথে তাকে দেখতে পারলো যে হ্যাঁ এ হচ্ছে এইরকম করছে, এবং তুমি সেটা ইলিগালি সেই জিনিসগুলো করছো, সাথে সাথে কিন্তু তার এগেনস্টে তোমার লিগালি অ্যাকশন নেওয়া যাবে, এবং তারপরে ক্ষতিপূরণ দিতে হবে তোমার, এবং সাথে জেলও আছে, ঠিক আছে। তো সেটা হচ্ছে তোমার আইপিআর, বা শুধুমাত্র তোমার ওইটা তোমার কিন্তু কপিরাইট রয়েছে, বা তুমি শুধুমাত্র ওই জিনিসটা ট্রেডটা ইউজ করতে পারবে, তোমার জিনিসে ইউজ করতে পারবে, তার জন্য তুমি দেখবে লোগো ইউজ করা হয়, তাই না, সব জিনিসে প্রোডাক্টে। যে বা ব্র্যান্ডিং কেন করা হয়, এই কারণে হচ্ছে ব্র্যান্ডিং করা, মানে এই হচ্ছে আমার ব্র্যান্ড, আমার জিনিস আমি শুধুমাত্র এটা ইউজ করতে পারবো, ঠিক আছে, অন্য কেউ ওই নামে ইউজ করতে পারবে না। তুমি ধরো বাড়িতে তুমি লবণ বানালে, তো তার মানে এনে যে তুমি টাটা সিম্বল দিয়ে তুমি টাটা লবণ হিসাবে তুমি চালাতে পারবে বাইরে, তা করতে পারবে না, ঠিক আছে। তো এই জন্য হচ্ছে তোমার ব্র্যান্ডিং কপিরাইট এই জিনিসগুলো রয়েছে, সাথে সাথে কিন্তু তোমাকে টাটা কোম্পানি সিউ করবে, মানে হচ্ছে তোমার এগেন্সট অ্যাকশন নেবে, লিগাল অ্যাকশন, যে তুমি আনএথিক্যালি এবং পুরো ইলিগালি এই জিনিসগুলো করছো, সাথে সাথে তুমি জেল জরিমানা সে তো সবই আছে, সেগুলো তো হবে, বুঝতে পেরেছো। তো এই জন্য কিন্তু কপিরাইট করা হয় বিভিন্ন জিনিসে, সবকিছু নিয়ে। তুমি দেখবে ধরো পেটেন্ট নেওয়া হয়, পেটেন্ট আরো সিরিয়াস জিনিস, ঠিক আছে, যে পেটেন্ট মানে ওই জিনিস খালি আমি ইউজ করতে পারবো, ঠিক আছে, মানে আমার পেটেন্ট করা আছে। তোমার যদি নিতে হয় ওই পেটেন্টটা, বা তুমি যদি তোমার গাড়িতে ধরো তুমি একটা খুব নতুন একটা ব্রেকিং সিস্টেম সেটা তৈরি করলে, একবার চাপ দিলে তুমি সেটা গাড়ি থেমে যাবে, ঠিক আছে। তো সেই সিস্টেম বা প্যাটার্নটা তুমি কিন্তু পেটেন্ট করে নিতে পারো, যে এই জিনিসটা আমি তৈরি করেছি, শুধুমাত্র আমি এক্সক্লুসিভলি। যদি কেউ এটা নিতে হয় তার কাছ থেকে তোমার কিন্তু পারমিশন নিয়ে সেই হিসাবে সেটা ইউজ করতে হবে, ঠিক আছে। পেটেন্ট করলে জেনারেলি সাধারণত তারা দেয় না, শুধুমাত্র তারাই ইউজ করে এক্সক্লুসিভলি। তুমি দেখবে ধরো ওই কদিন আগে যে স্যামসাং এ তোমার যে যে হাইফাই যে সকল ফোন আছে না, 1.5 লাখ 2 লাখের কাছাকাছি দাম, তারা দেখবে ওই যে ভাঁজ করা জিনিসের জন্য পেটেন্ট করে, যেভাবে নিউজে আসে, বা অ্যাপেল এই জিনিস তাদের ফোনে নিয়ে এসছে, এটা তাদের নতুন পেটেন্ট জারি করেছে, ঠিক আছে, মানে এক্সক্লুসিভলি তারা তাদের মডেলে বা তারা তাদের কোম্পানির ফোনে সেটাই খালি ইউজ করতে পারবে, আর কেউ ওটা পারবে না, সেটা এক্সক্লুসিভলি হচ্ছে, ওটা তার মানে সেটা পেটেন্ট করা তাদের সাথে সাথে। ওর জন্য তুমি দেখবে যে এই পেটেন্ট, এই ম্যাক্সিমাম তারা আর এন্ড মানে রিসার্চ এন্ড ডেভেলপমেন্টে প্রচুর টাকা ইনভেস্ট করে, তো তার জন্য এইসব দ্বারা করতে পারে দ্রুত সহজে, ঠিক আছে। আর আমাদের দেশে তো রিসার্চ আর ডেভেলপমেন্টের কতটা বাজে অবস্থা তা বলার অপেক্ষা রাখে না, ঠিক আছে, কারণ আমাদের এখানে যারা রিসার্চ করে তারা রিসার্চ করার টাকাই পায় না, ঠিক আছে। তো যাই হোক আর কি, এই জন্য আমাদের এত বাজে অবস্থা, এডুকেশনে আমরা ইনভেস্ট করি না, এই জন্য এই জিনিসগুলো হচ্ছে প্রবলেম আমাদের, বুঝতে পারছো, ক্লিয়ার আবার সুজিত পেটেন্টের ব্যাপারটা তুমি, আমি তার জন্য মোবাইল দিয়ে বোঝালাম, তুমি দেখবে মাঝে মাঝে আছে যে স্যামসাং নতুন ফোন আছে সেখানে ভাঁজ করা যাচ্ছে বা এইভাবে খোলা যাচ্ছে, তুমি দেখবে স্যামসাং এর যে হাইফাই ফোন আছে, এইভাবে ভাঁজ করা যায়, তারপরে এভাবে খোলা যায়, ঠিক আছে। তো ওই যে যে সিস্টেম বা প্যাটার্নটা যেভাবে খোলা যাবে, ওটা হচ্ছে তোমার পেটেন্ট করা, তো পেটেন্ট মানে হচ্ছে ওই জিনিস, ওই খালি এক্সক্লুসিভলি আমি ওই জিনিসটা আমি তৈরি করেছি, আমি খালি আমার জিনিস ইউজ করতে পারবো, আর কেউ পারবে না। যদি কেউ ওটা ইউজ করতে যায় বা কপি করতে যায়, সাথে সাথে তুমি অ্যাকশন নিতে হবে, লিগাল অ্যাকশন, পুলিশ অ্যাকশন, ঠিক আছে, ওকে, ঠিক আছে। আমি তার জন্য ফোন দিয়ে বললাম যাতে তুমি সহজে বুঝতে পারবে, কারণ কদিন আগে এই যে স্যামসাং ওই যে ভাঁজ করা ফোন ইউজ বের করেছে, দেখেছো না, অনেক দাম, বহু বিশাল বিশাল দাম, ওরে বাপরে, দাম তো শুনলে বিভৎস দাম। তো সেরকম মাঝে মাঝে তুমি অ্যাপেলও নিজেও মাঝে মাঝে নতুন নতুন জিনিস বের করে, তো সেই হিসাবে সেই জিনিসটা রয়েছে। ওকে, ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আমাদের 17 চ্যাপ্টার শেষ হয়েছে। আচ্ছা, মালবিকা কোনো কোশ্চেন আছে বলো, তোমার কানেকশন এবার দেখছি পুরোপুরি ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো দেখো ক্লাস পুরোটাই রেকর্ড করা রয়েছে, ধরো কয়েক ঘন্টা পরেই তুমি এই অ্যাপের মধ্যে পেয়ে যাবে, ঠিক আছে, এটা সেখানে কোনো ব্যাপার নেই। আর তোমার এমনিতেও হ্যাঁ, হ্যাঁ তোমার এমনিতেও তোমার সেপ্টেম্বর থেকে ছিল, যাই হোক আর কি, ঠিক আছে। তো তুমি যখন এখন ঠিক আছে তোমার দেখছি কানেকশনটা, তো এইভাবে কিন্তু আমাদের ক্লাসগুলো লাইভে সেই হিসাবে হবে। তো তোমার কানেকশনটা আমার যেটা বলার তোমাকে, কানেকশনটা তুমি দেখো যে যখনই আমাদের ক্লাস থাকবে, ধরো তুমি ওয়াইফাইতে করলে ভালো হয়, বা ইন্টারনেট কানেকশন তুমি যেটা ইউজ করছো, বা ধরো তোমার ঘরে বাড়িতে যেখানে কানেকশনটা ভালো আসে, সেখানে তুমি শান্ত হয়ে বসে তারপর সেই হিসাবে ক্লাসগুলো অ্যাটেন্ড করবে, ওকে। তাহলে তোমার জন্য সেটা হেল্পফুল হবে, না হলে কন্টিনিউয়াসলি তোমার যদি মানে ফ্ল্যাকচুয়েট করতে থাকে তোমার এখানে কানেকশন, তাহলে তো প্রবলেম, তাই না। কারণ ধরো আমরা একটা টপিক নিয়ে ডিটেলসে ডিসকাস করছি, তুমি ধরো সেখানে 15 মিনিট থাকতে পারলে না, স্যার আমি ওয়াইফাই ক্লাস করি বাট আজকে নেট ইস্যু, ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে। ওই তো যেটা বললাম, তুমি সেই সব ওয়াইফাই করলে সব থেকে বেস্ট হয়, তাহলে ওয়াইফাই তো তোমার কানেকশনের কোনো প্রবলেম আছে, ঝড় বৃষ্টি হলে জেনারেলি হয়, নাহলে তো ওয়াইফাই তে এরকম প্রবলেম হওয়ার কথা না,
সে যাই হোক, তোমাকে তো বললাম, তো তুমি কয়েক ঘন্টা পরে হচ্ছে অ্যাপে পেয়ে যাবে। ঠিক আছে, তো পরে সেই হিসেবে দেখে নিও। আর তোমাকে তো আমি বই তো তোমাকে বোধহয় অলরেডি পাঠিয়ে দিয়েছি, তাই না? তো আস্তে আস্তে নিয়ে নিও। আর আমাদের জিএস এর ক্লাসে, জেনারেল স্টাডিজ এর ক্লাসে হচ্ছে আমাদের ওয়ার্ল্ড হিস্ট্রি থেকে কিন্তু আমরা পড়ছি। ঠিক আছে, ওয়ার্ল্ড হিস্ট্রি থেকে শুরু করবো। ঠিক আছে। আচ্ছা, তুমি যেহেতু নেক্সট ক্লাসে হচ্ছে, আমি তোমাকে বইটাও দেখিয়ে দিই যে কোন বই থেকে আমরা পড়ছি। এই যে, এই বই থেকে কিন্তু আমরা পড়ছি, এখান থেকে কিন্তু আমাদের হবে। ঠিক আছে, তুমি কিন্তু ম্যানেজ করে নিও, আমি কিন্তু তোমাকে বই অলরেডি সবই কিন্তু পাঠিয়ে দিয়েছি। ঠিক আছে, কিনে নিও। ওকে ওকে, ঠিক আছে। তো চলো তাহলে, আজকে তাহলে এই অবধি থাকলো, আবার তাহলে সেই হিসাবে দেখা হবে।